মুম্বাই এয়ারপোর্টে প্রতিনিয়ত স্মাগলিং হচ্ছিল। প্রচুর পরিমাণে স্বর্ণ আর হীরা পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল বড় বড় কিছু র্যাকেট। কোনোভাবেই যখন এদেরকে থামানো যাচ্ছিল না, তখনই নিয়ে আসা হয় সাসপেন্ডেড কাস্টমস অফিসার অর্জুন এবং তার টিমকে। অর্জুন তো এবার এক স্মাগলার মেয়েকেই তার প্ল্যানে সামিল করে নেয়। এখন এটাই দেখার পালা, অর্জুন কি পারবে তার এই প্ল্যানটা সাকসেসফুল করতে আর মুম্বাইয়ের সবচেয়ে বড় স্মাগলিং এর র্যাকেটকে ধরতে। সেটাই দেখবো আজকের গল্প তাস্কারিতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই দেখা যায় স্বাতি নামের একটা মেয়ে প্রাণপণে দৌড়াচ্ছে দুজন ছেলেকে ধরার জন্য, কিন্তু অনেক কষ্ট করেও সে তাদেরকে ধরতে পারে না। তারা তার হাত থেকে ফসকে যায়। তাই সে তখন ভীষণ ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে। সেই সময় অর্জুন নামের একজন তাকে পানি দেয় আর বলে, নাও পানি খাও, অনেক তো ভাগদৌড় করলে, এবার একটু শান্ত হও। স্বাতি তখন বলে, তাহলে এই সবকিছু তোমার কাজ? তুমি এই ঝামেলা পাকিয়েছ? এই অর্জুন হচ্ছে একজন কাস্টম অফিসার, কিন্তু বর্তমানে সে সাসপেন্ড। তবে সে কেন এখন সাসপেন্ডেড তা তো আমরা সামনেই জানতে পারবো। অর্জুন দেখা যায় এই মেয়েকে ধরে নিয়ে সেখান থেকে যাচ্ছিল। তখনই সে একজনকে কল করে বলে, যদি মেয়েকে চাই তাহলে 50 লাখ দিতে হবে, সে আসছে। এবার আমাদেরকে অর্জুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানো হয়। 2001 সাল। মুম্বাইয়ের ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চারিদিকে সবাই নিজেদের কাজে ব্যস্ত। এই এয়ারপোর্টে সর্বক্ষণ চলে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা, আর এখানে স্মাগলিংও হয়ে থাকে। এটা তো প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। অবশ্য সারা শহরে এই স্মাগলিং ছড়িয়ে পড়েছে, তাই এয়ারপোর্টও তার ব্যতিক্রম নয়। স্মাগলিং তাকেই বলা হয় যখন বাইরের দেশ থেকে এমন কোনো জিনিসপত্র নিজের দেশে বেআইনি পদ্ধতিতে আনা হয় যার মাধ্যমে মুনাফা অর্জন সম্ভব, তাও অধিক পরিমাণে। আর সেটা যে কোনো কিছুই হতে পারে, স্বর্ণ থেকে শুরু করে কাপড়, যে কোনো কিছু। আর এই স্মাগলিং আটকাতেই নিয়োগ করা হয় কাস্টমস অফিসারদের, যারা তাদেরকে আটকায় এইসব স্মাগলিং করা থেকে। কারণ এসব করে দেশেরই ক্ষতি হচ্ছে, দেশের নাম নষ্ট হচ্ছে। তবে এখানে অনেক সময় কাস্টমস অফিসাররা জিতে যায়, আবার অনেক সময় স্মাগলাররা অফিসারদের চোখে ধুলো দিয়ে স্মাগলিং করেই ফেলে। এটা একরকম চোর পুলিশের খেলা। এয়ারপোর্টে এসব সচরাচর চলতেই থাকে। সেই সব কাস্টমস অফিসারদের মধ্যেই অর্জুন হচ্ছে একজন। তো সেই মতো দেখা যায় আজও কিছু স্মাগলার বের হয়েছে তাদের কার্য সম্পাদন করতে, যার মধ্যে ছিল শালিনী, বারুণ, হেমা আর স্বাতি। এখানে তারা এক একজন এক এক দেশে আছে আর বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে স্মাগলিং করছে, আর এটাই তাদের ইনকাম সোর্স। যেমন শালিনী আইফোন আর দামি দামি ব্যাগ নিয়ে স্মাগলিং করছিল। বারুণ স্বর্ণের ডিস্কগুলোকে খুব বুদ্ধি করে ল্যাপটপের ভেতরে সেট করে রাখছিল। স্বাতি তো হিরোইনগুলোকে গিলেই ফেলে, পেটের মধ্যে করেই সে স্মাগলিং করে নিয়ে যাবে এগুলো ইন্ডিয়াতে। আর হেমা সে হীরের দামি দামি ঘড়ির স্মাগলিং করে। এবার এরা সবাই বিভিন্ন দেশ থেকে স্মাগলিং করে সেগুলোকে ইন্ডিয়ায় নিয়ে আসার জন্য বের হয়ে যায়। আর হেমা যে সিটে বসে আসবে সেটার খবর এসে পৌঁছায় কাস্টমস অফিসারদের কাছে। তাই তারা অপেক্ষা করে হেমাকে ধরার জন্য। একবার ধরতে পারলেই কাম তামাম। ওইদিকে হেমা যে সিটে বসবে সেই সিটটা সে বদলে ফেলে অন্য একটা বাচ্চা মেয়ের সাথে, কারণ সে যথেষ্ট স্মার্ট এইটা বোঝার জন্য যে হতেও পারে তার আসার খবর লিক হয়ে গেছে। তাই সে আর রিস্ক নেয় না, আগে থেকেই সিট চেঞ্জ করে ফেলে। এরপরে আমরা 48 ঘন্টা আগের দৃশ্য দেখতে পাই ইন্ডিয়াতে, যেখানে সব সাধারণ মানুষের প্রশ্ন, এত এত টাকার স্মাগলিং হচ্ছে আর ইন্ডিয়ার লসের উপর লস হচ্ছে, এই সব কিছুর দায় কে নিবে? এখানে সব দোষ কার? সরকারেরই। অর্থাৎ সরকারের উপর এখন অনেক বেশি প্রেসার আসতে থাকে। আর এইরকম প্রেসারে পড়ে মিনিস্টার কাস্টম অফিসার অবিনাশকে বলে, কি করছে তোমার অফিসাররা? কেন স্মাগলিং কমাতে পারছে না? তারা কি বসে বসে ঘাস কাটে? আমাদের উপর প্রেসার আসছে, জনগণ রেগে গেছে। অবিনাশ তখন বলে, স্যার আমাদের অফিসারদের বেতন কত? তারা কোটি কোটি টাকার জিনিস উদ্ধার করে কি পায়? তাই এখানে তো অবশ্যই দুর্নীতি থাকবে। তাছাড়া দুর্নীতি তো উপর মহলেও হচ্ছে। সবাই মিলেমিশে স্মাগলিংকে সাপোর্ট করছে নিজেদের পকেট ভরার জন্য। এসব শুনে মিনিস্টার রেগে যায় আর বলে, ঠিক আছে, তাহলে এমন সব অফিসারের লিস্ট করো যারা সত্যিকারের অফিসার হবে, যারা কাজকে ভালোবাসবে, টাকাকে নয়, আর তাদের দিয়েই এই কাজ করা হবে। অবিনাশ তখন বলে, স্যার এটা তো খুবই রেয়ার, তাই আমাকে সময় দিতে হবে সেই সত্যিকারের অফিসারকে খুঁজে বের করার জন্য। এরপরে অবিনাশ ইন্ডিয়ার বিভিন্ন জায়গার কাস্টমস অফিসারদের লিস্ট করে তাদেরকে অ্যাপ্রোচ করার জন্য। তারপরে সেখানে বদলি হয়ে আসে অফিসার প্রকাশ। এখান থেকে দৃশ্য আসে বর্তমানে, যেখানে স্বাতি ইন্ডিয়া ল্যান্ড করে। তাকে সেই ছেলেটা ফলো করছিল। এরপরই কাউকে কল করে জানিয়েও দেয় সে যে স্বাতি ইন্ডিয়া নেমেছে।
এদিকে শালিনীকে দেখা যায় সে এয়ারপোর্টে এসে একজন কাস্টম অফিসারকে বলতে থাকে যে 3টা আইফোন নিতে হবে আর তোমার টাকাও পৌঁছে যাবে। কাস্টম অফিসারও তখন শালিনীকে হেল্প করে এগুলো সাবধানে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে রেগুলার এই বড় অঙ্কের টাকা পাচ্ছে শালিনীর থেকে, তাই সে তাকে হেল্প করবেই, কারণ এত টাকা তো তার জব থেকে আসেই না। তাই সেই দুর্নীতির পথই বেছে নিয়েছে। কিছুক্ষণ পরই দেখা যায় অন্য কাস্টম অফিসার আসে, যে খবর পায় একজন মহিলা ঘড়িতে হিরে নিয়ে আসছে। তাকে তখন অফিসার চেক করে, কিন্তু দেখে এগুলো বাচ্চাদের ঘড়ি, যেগুলো খুবই নর্মাল দামের। অনেক খুঁজেও সে কিচ্ছু পায় না, তাই হেমাকে অফিসার ছাড়তে বাধ্য হয়। হেমা পরে সেখান থেকে আসে সেই ফ্যামিলির সাথে দেখা করতে। আসলে যে বাচ্চাকে হেমা জায়গা দিয়েছিল সেই বাচ্চার পুতুলের মধ্যেই সে তার পোটলা লুকিয়ে রেখেছিল, আর সেফলি সেই ইন্ডিয়াতে হীরা স্মাগলিং করতেও সাকসেসফুল হয়। দেখা যায় আজ অফিসার প্রকাশ তার প্রথম দিনের কাজে চলে আসে, আর এসে একটা রিপোর্টের ব্যাপারে বলে তার সিনিয়রকে। সে জানায় স্মাগলিং আটকাতে হলে একটা ফ্রেশ টিম লাগবে, পুরনো সব অফিসারকে বদলি করে তার লিস্ট করা অফিসারদের অ্যাড করতে হবে। সিনিয়র তখন রেগে মেগে বলে, তাহলে তুমি কি বলতে চাইছো? আমার অফিসার সবাই করাপ্টেড, তাদের জন্যই এই স্মাগলিং হচ্ছে? প্রকাশ তখন সেখানে বারুণকে দেখে, যার সবেমাত্র চেকিং শেষ হলো। সে তখন বারুণকে বলে, একবার আসো তো, তোমার ব্যাগ চেক করতে হবে। বারুণ তখন বলে, সরি স্যার, আমার তো ইমার্জেন্সি আছে, তাড়াতাড়ি যেতে হবে, আমার প্যারেন্টস অসুস্থ। প্রকাশ বলে, হ্যাঁ বুঝেছি, আসো, কিছুক্ষণেরই ব্যাপার, চেকিং হয়ে গেলেই চলে যাবে। বারুণ তখন কাপড়ের ব্যাগ দিল, প্রকাশ তাকে বলে ল্যাপটপেরও চেকিং করতে। বারুণ তখন বলে, আরে স্যার কি বলছেন, এটা তো সামান্য ল্যাপটপই, এখানে কি দেখবেন? প্রকাশ বলতে থাকে, এমনি চেক করব, দাও না। বারুণ তখন বাধ্য হয়ে চেকিং এ পাঠায়, আর সেখানেই কিছু দেখে ফেলে প্রকাশ, তাই সে এটা ওপেন করেই ফেলে। আর এরপর কি, সে ল্যাপটপের মধ্যে থেকেই বেরিয়ে আসে স্বর্ণ। প্রকাশ তখন তার সিনিয়রের চোখের সামনে প্রমাণ করে দেয় যে এখানে দুর্নীতি হচ্ছে, নাহলে তো সে বিশ্বাসই করছিল না। তাই সে জানায়, স্যার এই এয়ারপোর্টে ঠিকমতো চেকিংই হচ্ছে না, যার ফলে প্রতিনিয়ত স্মাগলিং চলছেই। প্রকাশের পর আবারও রিকোয়েস্ট করে 30 জন অফিসারের বদলির জন্য। তার সিনিয়র তখন বলে, তোমার কাজ ঠিক আছে, কিন্তু 30 জন অফিসারকে আমি বিনা কারণে প্রমাণ ছাড়াই এখান থেকে বদলি করতে পারবো না, এটা সম্ভব না। আর শোনো, ভিআইপি গেস্ট সিদ্ধার্থ আসছে, তার প্রোটোকলের দায়িত্ব নাও, একটু ভালো করে দেখবে, ঠিক আছে? এটাই তোমার কাজ। প্রকাশ তখন আর কিছুই বলতে পারে না, কিন্তু সে তো ছিল একটু একরোখা টাইপের, তাই সে তাকে এয়ারপোর্টে প্রোটোকল না দিতে গিয়ে কন্ট্রোল রুমে দাঁড়িয়ে সব দেখছিল। সিদ্ধার্থ তখন রেগে মেগে কল করে যে কেন তার জন্য কাউকে পাঠানো হচ্ছে না। তখন সিনিয়র অর্থাৎ চিফ কমিশনার প্রকাশকে কল করতে থাকে যে তার বলার পরও কেন প্রকাশ গেল না। প্রকাশ দেখে তাকে কল করা হচ্ছে ডেসপারেটলি, সেও তখন বারবার কল কেটে দেয়। এবার প্রকাশ একটা আইডিয়া পায় সব অফিসারদের বদলি করানোর জন্য। প্রকাশ একজন অফিসারকে জানায় হীরের ঘড়ি নিয়ে আসছে একজন, আর তাকে ধরতে হবে। এখন কে সেই লোক সেটা তো ওই অফিসার জানতো না, তাই সে সিদ্ধার্থকে ধরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এতেই তো সিদ্ধার্থ প্রচন্ড রেগে যায়, আর তারপরে সে কল করে মিনিস্ট্রিতে, আর তার এক কলেই মিনিস্ট্রি থেকে কল আসে সব অফিসারদের বদলির জন্য। অর্থাৎ প্রকাশের এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়। এদিকে প্রকাশকে কমিশনার বলে, কি করলে তুমি এটা প্রকাশ? আমি তোমাকে একটা কাজ দিলাম, তুমি সেটাও ঠিক মতো করলে না। প্রকাশ এই প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি রেখেছিল, তাই প্রশ্ন করার সাথে সাথেই সে বলে, আসলে ওই অফিসার নতুন জয়েন করেছিল কাল, তাই তার আইডি কার্ড পাসকার্ড কিচ্ছু রেডি হয়নি, তাই আমি কিছু করতেও পারিনি সময় মতন। এখন যখন বদলিই হচ্ছে, তাহলে টিমে এই অফিসারদের অ্যাড করুন স্যার প্লিজ। প্রকাশের পর তার রিকমেন্ড করা 3 জন অফিসারের নাম লিখে দেয়। কমিশনার তখন তাদের নামগুলো পড়ে, যেখানে ছিল অর্জুন, রবিন্দার আর মিতালি। এগুলো পরে কমিশনার প্রকাশকে বলে, তুমি এদের চেনো? প্রকাশ বলে, না স্যার, আমি চিনি না, তবে আমি তাদের ব্যাপারে অনেক শুনেছি, তাই জানি। এদিকে স্বাতিকে মুসা নামের এক ছেলে আর তার বন্ধু মিলে কিডন্যাপ করে নেয়, আর স্বাতি যার জন্য হিরোইন আনছিল তাকে কল করে টাকা দাবি করে, আর স্বাতিকে ঘরে বন্দি করে রাখে। এরপরে স্বাতিকে ছাড়িয়ে নিতে পাঠানো হয় লাগুকে। সে তো ছিল বেশ ভয়ঙ্কর, তাই ছেলেগুলো মরার ভয়ে স্বাতিকে রেখেই সেখান থেকে পালায়। তখন স্বাতি প্রচন্ড রেগে যায়, আর তাদের ধরার জন্য তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আসলে স্বাতি যে হিরোইন নিয়ে আসছে এই খবর এয়ারপোর্ট থেকে অর্জুনকে জানায় একজন ইন্টেলিজেন্স অফিসার, আর সেই খবর অর্জুন দেয় মুসাদেরকে, যাতে করে মুসা তাকে কিডন্যাপ করতে পারে, আর তারপরে মুসা পালিয়ে গেলে সেই কিডন্যাপ করবে। অর্জুন
অর্জুনের পরিকল্পনা অনুযায়ী এই সব কিছু হয়, আর সেও সুযোগ মতো স্বাতিকে ধরে নেয় আর তার মালিককে কল করে বলে মেয়ে পেতে হলে 50 লাখ টাকা দিতে হবে। অর্জুনের পর স্বাতিকে নিয়ে আসে। লাগু তখন তার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসে। সে অর্জুনকে টাকা দিয়ে বলে স্বাতিকে ছেড়ে দিতে। তখনই অর্জুনের কাছে একটা কল আসে যে সে আবারও জবে জয়েন করতে পারবে। অর্জুন এই কথা শুনেই বলে ঠিক আছে স্যার, আমি আসছি। সেরপর স্বাতিকে লাগুর হাতে দেয় আর বলে এই লাঘু, তোর মালিককে বলে দিস আমি আবার জবে রিজয়েন করছি, তাই কাল থেকে তার একটা লোকও আমার এয়ারপোর্ট ক্রস করতে পারবে না, এই আমি বলে দিলাম। লাঘু এই কথা শুনে বলে এতই যখন সততা উছলে উছলে পড়ছে তাহলে এই টাকা কেন নিলে? টাকা ফিরিয়ে দাও। অর্জুন বলে তোর ভাগ্য খারাপ, কারণ টাকাটা কল আসার আগেই আমার হাতে এসেছে। যদি কল আসার পর টাকা দিতি তাহলে আমি তোর টাকা নিতামই না। যখন থেকে আমি আমার ডিউটিতে জয়েন করি তখন থেকেই তোদের কাজে লাল বাতি জ্বলে, বুঝতে পারলি তো? এই বলেই অর্জুন সেখান থেকে চলে যায়। এখন আর সে স্মাগলারদেরকে হেল্প করবে না, কারণ সে আবারও তার জবে ফিরছে। অন্যদিকে মিতালিকে দেখা যায় সেও অর্জুনের মতোই সাসপেন্ডেড কাস্টমস অফিসার ছিল। দেখা যায় মিতালি তার মেয়ের সাথে বাজারে আসে, কিন্তু দোকানি তাকে ঠকিয়ে দেয় কম ওজন দিয়ে। তবে মিতালি এতটাই স্ট্রং মাইন্ডের যে সে জিনিস হাতে নিয়েই বুঝতে পেরে যায় যেখানে সঠিক ওজনের সবজি নেই, তাই দোকানিকে সে সত্যি বলতে বলে, না হলে সে অন্য দোকানে মাপবে, তখন কিন্তু ঝামেলা হবে। দোকানি তখন অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সরি বলে, কারণ সে আসলেই ঠকবাজি করে। মিতালি যখন বাজারে ছিল তখনই তাকে অর্জুনের মতো কল করে জানানো হয় আবারও জবে ফিরতে। মিতালি হচ্ছে কাস্টমস অফিসারদের মধ্যে সেই অফিসার যে দুনিয়ার বিভিন্ন জিনিসপত্রের দাম খুঁজে বের করে, যেন স্মাগলিং করার সময় তাদেরকে ধরতে পারে। তাই যত অদ্ভুত থেকে অদ্ভুত জিনিসপত্র আছে সবকিছুর সাথেই মিতালি পরিচিত। অন্যদিকে কাস্টম অফিসার রবিন্দারকে দেখানো হয়। সে এতটাই স্মার্ট যে দূর থেকে দেখে বুঝতে পেরে যায় যে কে এয়ারপোর্টে বেআইনি জিনিসপত্র নিয়ে আসছে। আজও সে একজন নিউ অফিসারকে তার প্রথম কেস ধরতে হেল্প করে, তাকে বলে দেয় কাকে ধরলে সে তার প্রথম কাজটা করতে পারবে। আর সত্যি সত্যিই দেখা যায় তার কথা মতো সে লোকের পকেটে ব্যাংকক থেকে আনা বেআইনি বানর পাওয়া যায়। এবার এই সব খবর আগে থেকে কিভাবে রবিন্দার পায় সেটা তো সেই ভালো জানে। এই রবিন্দারের ফ্যামিলি ছিল ঘুষখোরদের মধ্যে নাম্বার 1। তার ফ্যামিলিতে বান্ডিলের পর বান্ডিল টাকা আসে ঘুষের টাকার থেকে। এই সব কিছু ছোটবেলা থেকে দেখতে দেখতে খুবই বিরক্ত ছিল রবিন্দার, তাই সে ঠিক করে তার লাইফে কখনো সে ঘুষ খাবে না। এই ওয়াদা করেই সে কাস্টমস অফিসার হিসেবে জয়েন করেছে, আর তার ওয়াদা সে এখন পর্যন্ত ধরে রেখেছে। রবিন্দারকে তাই তার ফ্যামিলির সবাই মাথা খারাপ বলে, কিন্তু রবিন্দারের মাথা একদম সঠিক জায়গাতেই আছে। এই রবিন্দার আবার মীনাক্ষী নামের একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটাও তাকে পছন্দ করে। এভাবেই চলছিল রবিন্দারের জীবন। সে মীনাক্ষীর সাথে 2 বছর সম্পর্কে ছিল, এরপরে বিয়ের জন্য কোর্টে অপেক্ষা করছিল, কিন্তু সব কথাবার্তা হওয়ার পরও মীনাক্ষী আসেনি, কারণ তার কাছে মনে হয় রবিন্দার তার সামনে যেমন থাকতো আসলে সে এমন নয়। আর এরই সাথে মীনাক্ষী এবং রবিন্দারের লাভ স্টোরিটারও এন্ডিং হয়ে যায়। দৃশ্য আসে বর্তমানে, যেখানে দেখা যায় একজন টাকা ভর্তি ব্যাগ নিয়ে আসে তার সিনিয়র অফিসারের কাছে, আর তাকে দিয়ে জানায় সেই টাকা পেয়েছে ওই বাথরুমের মধ্যে, আর পরে জিজ্ঞেস করে আমাকে একাই ডেকেছেন নাকি অন্য কাউকেও। অফিসার জানায় মিতালি আর রবিন্দারকেও ডাকা হয়েছে, ত্রিমূর্তি ছাড়া কাজ হবে কিভাবে। অর্জুন তখন একথা শুনে হেসে দেয় আর বাইরে আসে। তারপর মিতালি, অর্জুন, রবিন্দার আসে প্রকাশের সাথে দেখা করতে। প্রকাশ বলে আমি যখন এখানে জয়েন করি তখন অনেক কথা বলার পর তোমাদের ব্যাপারে জানতে পারি, আর এটাও জানতে পারি যে তোমরা 3 জনই সাসপেন্ড হয়েছিলে। যাই হোক, এখন যেহেতু তোমরা আবার ফিরে এসেছো সেহেতু আর চিন্তা করবে না, যাকে ইচ্ছে তাকে ধরবে। কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের ব্যাকে আমার সাপোর্ট থাকবে। আমি এই কাজ তোমাদের ছাড়া করতে পারবো না, স্মাগলিংও আমি তোমাদের ছাড়া আটকাতে পারবো না, সে কারণেই তোমাদেরকে ডাকা হলো। আমার তোমাদের প্রতি যথেষ্ট আস্থা আছে। এবার প্রকাশ তাদেরকে সবচেয়ে বড় স্মাগলার বড় চৌধুরীর কথা বলে। এই বড় চৌধুরীর স্মাগলার হয়ে ওঠার পেছনে একটা ছোট্ট কাহিনী আছে, আর সেটা হচ্ছে তার ভাই ছোট চৌধুরীর খুন। বড় চৌধুরী অনেক কষ্ট করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয় এটা ভেবে যে তার ভাই যে ভুল কাজ করে টাকা ইনকাম করে সেটা সে শুধরে দিবে, তাকে ভালো পথে নিয়ে আসবে। যেদিন সে ইঞ্জিনিয়ার হয়ে যায় সেদিন জানতে পারে তার ভাই ছোট চৌধুরীকে কেউ গুলি করে মেরে ফেলেছে। সেই দুঃখ থেকে বড় চৌধুরী তার ডিগ্রি সার্টিফিকেট সব আগুনে পুড়িয়ে ফেলে আর সিদ্ধান্ত নেয় তাকে কিভাবে বাঁচতে হবে।
সে প্রথমে মিস্টার শর্মার হেল্প নিয়ে তার ভাইয়ের খুনিদেরকে খুন করে, আর তারপর সে তার স্মাগলিং বিজনেসে যোগ দেয়। ধীরে ধীরে সে সবচেয়ে বড় স্মাগলার হয়ে ওঠে, যাকে কেউ ধরতে পারেনি। সে চালাকির সাথে টাকা দিয়ে এয়ারপোর্টের কাস্টমস অফিসারদেরকে কিনে ফেলে, আর তার বিজনেস এইভাবেই স্মুথলি চলতে থাকে। এভাবে সে একদিন এক মডেলকে দেখে পছন্দ করে ফেলে, আর তাকেই নিজের স্ত্রী বানিয়ে নেয়। সে তার নাম দিয়েছে বিনীতা চৌধুরী, আর সে আজ 4 বছরের এক ছেলেকে নিয়ে একটা বড় ভিলায় হাসি খুশি ভাবে থাকছে। তো প্রকাশ বড় চৌধুরীর ব্যাকগ্রাউন্ড স্টোরির সাথে আরো কিছু ক্যারেক্টারের পরিচয় করায়, যারা বড় চৌধুরীর স্মাগলিং এ হেল্প করে থাকে। আর এবার থেকে তাদের কাজ হবে গোড়া থেকে স্মাগলিংকে এয়ারপোর্ট থেকে শেষ করা। তারা তাদের কাজ করবে, আর তাদের সাপোর্টে সবসময় থাকবে প্রকাশ। এখান থেকে বের হয়ে বাইরে আসছে তারা। তখনই রবিন্দার দেখে মীনাক্ষীকে। মীনাক্ষী এয়ারপোর্টের এক শপেই জব করত। সেও তখন রবিন্দারকে দেখে আর বলে, এখানে সিন ক্রিয়েট করো না, আমি এক্সপ্লেইন করছি সব। রবিন্দার বলতে থাকে, কিন্তু আমার তো কোনো এক্সপ্লেনেশনই চাই না। এই যে তোমার কারণে সেদিন আমার 450 টাকা খরচ হয়েছিল, মানে বিয়ের ফুল, মিষ্টি, এই সবকিছু আমি কিনেছিলাম, তুমি তো আসলে না, আমার টাকাটা নষ্ট হলো, তাই এই টাকা ফিরিয়ে দাও, তাহলেই হবে। মীনাক্ষী এই কথা শুনে বলে, তার মানে তুমি এখানে টাকা চাইতে এসেছো? সিরিয়াসলি? রবিন্দার বলে, হ্যাঁ, কেন, আমি চাইতে পারি না? এই টাকাটা আমার কষ্টের ইনকাম ছিল, তাই আমাকে আমার টাকা ফিরিয়ে দাও, আমি তাহলে চলে যাচ্ছি। মীনাক্ষী তখন তাকে 500 টাকার নোট দিয়ে বলে, এই নাও, আর খুচরা রেখে দাও। রবিন্দার এই কথা শুনে বলে, এই যে ম্যাডাম, আমি কোনো রেস্টুরেন্টের ওয়েটার না যে খুচরা রাখবো, আমি হচ্ছি কাস্টমস অফিসার, বুঝতে পারলে? তাই বুঝে শুনে কথা বলো। এরপর সে অর্জুনকে বলে, এই অর্জুন, দে তো একে খুচরা 50 টাকা। অর্জুন তখন বলে, ভাই থাম, কেন এসব করছিস? রবিন্দার বলে, না, এটার প্রয়োজন আছে, আমি আমার টাকা কেন অযথা নষ্ট করব, তাও তার জন্য, দে তাকে 50 টাকা। অর্জুন তখন তাকে টাকা দেওয়ার সময় রবিন্দার আবার আটকায় আর বলাই, না, আমার মনে পড়লো সেদিন বিয়ে করতে কোর্টে আসার জন্য তোর গাড়ির ডিজেল পুড়েছিল, তাই না? তো মীনাক্ষী, খুচরা 50 টাকা সেই ডিজেল পোড়ানোর জন্য আমি কেটে নিলাম। এই বলেই রবিন্দার চলে যায়। অর্জুন রবিন্দারের হয়ে মীনাক্ষীকে তখন সরি বলে। অন্যদিকে মিস্টার শর্মা এসে বড় চৌধুরীকে বলে, কিভাবে এয়ারপোর্ট পাস করবে এতগুলো অফিসার রেখে? বড় চৌধুরী বলে, সমস্যা নেই, সব হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন কিভাবে আমি সবটা করি। এদিকে অর্জুন তার টিম নিয়ে এয়ারপোর্টে কাজ শুরু করে দেয়। তাদের সাথে নতুন আরো ভালো কিছু অফিসার যোগ হয়। প্রথম দিনেই মিতালি এক মেয়েকে ধরে, যে কিছু লিমিটেড এডিশনের টেডি বিয়ার নিয়ে এসেছিল। যেহেতু মিতালি সব জিনিসের দাম আর তার নাম জানতো, তাই সে বেশ ইজিলি ধরে ফেলে, যা অন্য অফিসাররা পারতই না। এদিকে কন্ট্রোল রুমে দাঁড়িয়ে অর্জুন সব কিছু দেখছিল। যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাহলেই সে তাকে ধরবে। তখনই তাকে কল করে ডেকে আনে রবিন্দার, আর সে প্রিয়া নামের এক মেয়ের ফ্লাইট হিস্ট্রি দেখায়, যেখানে সে বিভিন্ন দেশে গিয়েছে আর নো ডোমেস্টিক ফ্লাইটই নিয়েছে। আসলে নো ডোমেস্টিক ফ্লাইট হচ্ছে যেখানে স্মাগলার লুকিয়ে স্বর্ণ আনে, আর পরে সেটা বিমানের বাথরুমে লুকিয়ে নিচে ল্যান্ড করে চলে যায়। পরবর্তীতে সেম ফ্লাইটেই আর একজন ডেলিভারি বয় উঠবে, যে সুযোগ করে লুকিয়ে রাখা স্বর্ণ কালেক্ট করবে, আর তাদের স্মাগলিং সাকসেসফুল হবে। এভাবেই প্রিয়া নামের মেয়েটা তার স্মাগলিং চালিয়ে যাচ্ছে। এটাই রবিন্দারের সন্দেহ। অর্জুন এই সবকিছু শুনে বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারটা দেখছি। আজ প্রিয়া যখন এয়ারপোর্টে আসে তখনই তাকে অর্জুন আটকায় আর জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে আসছেন? প্রিয়া জানায়, আলদেরা। কেন, কোনো সমস্যা অফিসার? অর্জুন বলে, বোর্ডিং পাস দেখি। প্রিয়া তখন সেটা দেখায়। সেই সময় অর্জুন বলে, আসলে আপনার ট্রাভেল হিস্ট্রি আমার এক অফিসারের নজরে এসে পড়েছে ম্যাডাম, তাই আমি আপনাকে পরে পিক আপ করবো, এখন যান। এদেরকে এইভাবে কথা বলতে দূর থেকে দেখে রবিন্দার। তারপরে দেখা যায় প্রিয়া তার ডিউটি শেষে যখন এয়ারপোর্টে আসে তখন আবারও সেখানে অর্জুন আসে আর বলে, আসলে আমরা জানি আপনার বডিতে স্বর্ণ নিয়ে আপনি সেগুলো পাচার করছেন, ভয় পাবেন না, আমি এটাও জানি আপনাকে এইসব করাচ্ছে ক্যাপ্টেন কাপুর, তাই আসুন আমরা একটু বসে কথা বলি, তাহলেই মনে হয় সবার জন্য ভালো হবে। এবার দেখা যায় প্রিয়া তার বডি থেকে স্বর্ণের বারগুলো বের করে আর সেগুলো এনে অর্জুনের সামনে রাখে। অর্জুন তখন জিজ্ঞেস করে, কেন করছো এসব কাজ, দরকার কি? তারা যখন কথা বলছিল তখনই দেখা যায় প্রিয়াকে মেসেজ করে ক্যাপ্টেন কাপুর জিজ্ঞেস করতে থাকে, কি হলো, সবকিছু ঠিক আছে তো বেবি? প্রিয়া এই মেসেজ দেখে অর্জুনকে বলতে থাকে, আমার ফিয়ন্সে হচ্ছে ক্যাপ্টেন কাপুর, আমরা বিয়ে করে মুম্বাইয়ে একটা ঘর নিব ভাবছি, কিন্তু স্যালারির জন্য সম্ভবই হচ্ছিল না। তখনই অর্জুন একটা ফ্যামিলি ফটো দেখিয়ে বলে, এই হচ্ছে তোমার ক্যাপ্টেন কাপুরের স্ত্রী এবং 2 সন্তান, আর তুমি হচ্ছ তার আর একজন কেবিন ক্রু, যাকে সে ইউজ করছে নিজের কাজের জন্য, বুঝতে পারলে?
এরকম কাজ সে আরো অনেক কেবিন ক্রুর সাথে করেছে। তুমি একা নও। এখন দেখো, তোমার জন্য আমার একটা অফার আছে। যে কাজ করছো সেটা করে যাও, কারণ আমি হাতে নাতে ওই শয়তানটাকে ধরতে চাই। প্রিয়াও তখন আর না করে না, কারণ সে বুঝতে পারে ক্যাপ্টেন কাপুর তাকে কিভাবে ঠকাচ্ছে। তাই সে আর্জুনের অফারে রাজি হয়ে যায়। আর এরপরই ক্যাপ্টেন কাপুরকে মেসেজের রিপ্লাই করে আর বলে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই মেসেজটা খেয়াল করিনি। সে এমনভাবে মেসেজটা দেয় যাতে ক্যাপ্টেন কাপুর কোনো সন্দেহ না করে। এরপরে প্রিয়া অর্জুনকে বলে, ঠিক আছে, আমি আপনার বলা অনুযায়ী চলবো এখন থেকে। এরপরে প্রিয়া সেই মতোই ফ্লাই করে ব্যাংককে আসে। সেখানে হোটেলে তারা একসাথেই ছিল, অর্থাৎ ক্যাপ্টেন কাপুর আর প্রিয়া। ক্যাপ্টেন কাপুর তখন প্রিয়াকে আরো কিছু গোল্ড বার দেয় আর বলে এইগুলো ঠিক মতো পৌঁছে দিতে। প্রিয়া বলে, অবশ্যই আমি দিব, কোনো সমস্যা নেই। ক্যাপ্টেন কাপুর এরপর বাইরে চলে যায়, আর তখনই প্রিয়া সেই গোল্ড বারগুলো রেখে দেয় ক্যাপ্টেন কাপুরের ব্যাগে। তাই এয়ারপোর্টে যখন অর্জুন ব্যাগ চেক করতে থাকে, তখনই সেখানে হাতে নাতে ধরা পড়ে ক্যাপ্টেন কাপুর। আর এই ছিল অর্জুনের পরিকল্পনা, যা সে প্রিয়াকে ইউজ করে সম্পূর্ণ করে। এবার প্রিয়া আর অর্জুন একসাথে কফি খেতে বসে। সেখানে অর্জুন প্রিয়াকে বলে, ভয় করছিল না কাজটা করার সময়? প্রিয়া বলে, না, কোনো ভয় করছিল না আমার, কারণ আমি জানি আপনি আমার পাশে আছেন, সে কারণেই আমি সাহস পেয়েছি। অর্জুন তখন বলে, একটা কথা বলার ছিল। প্রিয়া বলে, হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি বলবেন। অর্জুন তখন জানায় একটা গোল্ড বার র্যাকেট চলছে, সে কি এটাতে কাজ করবে? এই র্যাকেটটাকে ধরিয়ে দিতে হেল্প করবে? প্রিয়া বলে, হ্যাঁ আমি অবশ্যই করব। অর্জুন তখন বলতে থাকে, দেখো এটা কিন্তু একটু রিস্কি কাজ হবে, আজকের কাজের মতো এত সহজ হবে না, তাই আরো একবার ভেবে দেখো করবে কিনা। প্রিয়া তখন বলে, দেখুন আপনি জানেন যে আমি এটা করব, আর সেজন্যই আমাকে আপনি গ্রেফতার করেননি, তাই না? অর্জুন বলে, না, এই কাজ যদি তুমি নাও করতে চাও তাহলেও আমি কথা দিচ্ছি তোমাকে আমি গ্রেফতার করব না, কেননা কাজটা খুব রিস্কি হতে পারে, তাই তুমি ভেবে চিন্তে আমাকে জানাও। প্রিয়া তখন বলে, সমস্যা নেই স্যার, আমি যে করেই হোক এটা করব, যত রিস্কি হোক না কেন। তারপরে অর্জুন প্রিয়াকে সেই গোল্ড বার র্যাকেটের হিস্ট্রি বলে। অর্জুন বলে, এই গোল্ড বার পাচার সবচেয়ে বেশি করা হয় আন্নার মাধ্যমে, আর আন্নার হয়ে যেসব গোল্ড পাচার করে সে হচ্ছে রাহুল। তোমাকে এই রাহুলকে এবার হাত করতে হবে আর তাদের অফিস পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলেই আমাদের কার্যসিদ্ধি করা সম্ভব। সেই মতোই সব ব্যবস্থা করে দেয় অর্জুন, যেন সে রাহুল পর্যন্ত পৌঁছাতে পারে। তো প্রিয়া এখন সেই ফ্লাইটে কেবিন ক্রু হয় যে ফ্লাইটে করে রাহুল সচরাচর আসা যাওয়া করে। প্রিয়া সবসময় রাহুলের সাথে দেখা করত আর তার সাথে কথা বলতো। এক পর্যায়ে সে রাহুলের নজরেই পড়ে যায়। প্রিয়াকে দেখেই তো সে তাকে পছন্দ করে ফেলে। সে প্রিয়াকে বাইরেও দেখা করতে অ্যাপ্রোচ করে, অর্থাৎ তাদের প্ল্যান এখন সামনের দিকে এগোচ্ছিল। দেখা যায় এখন তো তারা রেগুলার বাইরে দেখা করে। আর এক পর্যায়ে প্রিয়া স্মাগলিং কি আর কিভাবে করে এই নিয়ে কথা তোলে। তখন রাহুলও তার বিজনেস সম্পর্কে তাকে জানায়। সে একেবারে খোলাখুলি ভাবে সবকিছু বলছিল তাকে। সে প্রিয়াকে অনেক বিশ্বাস করে, তাই সে এবার তাকে নিয়ে আসে আন্না এবং সুরেশের সাথে দেখা করাতে। আন্না তাকে কোনো সন্দেহই করে না, কিন্তু সুরেশের কিছু একটা নিয়ে সন্দেহ হয় প্রিয়াকে। তার কাছে প্রিয়াকে খুব একটা ঠিক বলে মনে হচ্ছিল না। এবার প্রিয়াকে রাহুল তাদের কাজ সম্পর্কে জানায় আর সেগুলো দেখায়ও। প্রিয়াও রাহুলের সাথে হেল্প করার অভিনয় করে। রাহুল যখন জানতে পারে প্রিয়াকে জব থেকে বের করা হয়েছে, তখন সে তাকে তার অফিসেই জব দিয়ে দেয়। প্রিয়ার জন্য তো এটা ছিল আরো বড় একটা সুযোগ। প্রিয়া এখন এখানে বসে বসেই সব ইনফরমেশন দিতে শুরু করে অর্জুনকে। এক রাতের বেলা অর্জুনের সাথে দেখা করতে বের হয় প্রিয়া। সে অর্জুনকে একটা লিস্ট দিয়ে বলে, এই লিস্টের সবাই আন্নার জন্য 100 ভাগ কাজ করে দেয়। তারপর প্রিয়া অর্জুনকে এটাও জানায় যে কতটুকু পরিমাণে স্বর্ণ নিতে পারবে তারা। আর তারা একটা মেশিন ইউজ করে যার মাধ্যমে গোল্ড বারগুলোকে পাউডার করা হয়। আর এই পাউডারগুলো দেখতে একদমই হরলিক্সের মতো, কেউ দেখে বুঝতেই পারবে না। তাই খুব সহজেই তারা সেগুলো নিয়ে গিয়ে আবার মেশিন ইউজ করে গোল্ড বারে পরিণত করতে পারে। অর্জুন এই সবকিছু শুনে তখন কিছু একটা ভাবে যে কিভাবে তাদেরকে একটা বড় ঝটকা দেওয়া যায়। আর সে প্রিয়াকে বলে এই কাজের জন্য সে আর এখানে থাকতে পারবে না। প্রিয়া তখন বলতে থাকে, তাহলে আমি কাজ কি করব আর থাকবো কোথায়? আমার তো সেই ব্যবস্থাটা করতে হবে। অর্জুন তখন বলে, হ্যাঁ সেটাই ভাবছি আমি। এদিকে কিছুক্ষণ এই গ্যাং মিলে একটা পুরো ট্রাক হাইজ্যাক করে আনে, আর এগুলো ছিল বড় চৌধুরীর জন্যই। অন্যদিকে প্রকাশ অর্জুনকে জানায় সামনে প্রোটোকলের ডিউটিতে থাকবে তারা। অর্জুন বুঝতে পারে যখন ক্রিমিনালরা জানবে আগামীতে এয়ারপোর্টে তারা ডিউটিতে থাকবে না, তখন তারা তাদের পুরনো অফিসারের হাত ধরে কাজ শুরু করবে। আর এই সুযোগে তারা আবারও লাস্ট মোমেন্টে ডিউটিতে জয়েন করবে।
আর স্মাগলারদেরকে হাতে নাতে ধরবে, আর সেই করাপ্টেড অফিসারদেরকেও। এই ব্যাপারটা অর্জুন বুদ্ধি করে পাটেলকে জানায়। পাটেল হচ্ছে এখানে কখন কে ডিউটি করে এই ইনফরমেশন পাঠিয়ে থাকে বড় চৌধুরীকে। আজও এই নিউজ পাওয়া মাত্রই সে তা পৌঁছে দেয় বড় চৌধুরীর কাছে। ওইদিকে বড় চৌধুরী সুরেশদেরকে বিশাল এক মাল ডেলিভারি করার কাজ দিয়ে দেয়। একসাথে অনেক কেজি স্বর্ণ পাঠাতে হবে। প্রিয়া তখন তাদেরকে আশ্বস্ত করে যে সে সব পরিকল্পনা করে দিবে, যে কিভাবে কি করতে হবে, তাদেরকে কোনো ঝামেলাই পোহাতে হবে না। আর এরপরই সে সুযোগ বুঝে সেই সব ইনফরমেশন অর্জুনকে পাঠিয়ে দেয়। সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরেও সুরেশের সন্দেহ প্রিয়ার উপর থেকে কিছুতেই কমছিল না। সে তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, আবার কাউকে কিছু বলতেও পারছিল না। একসাথে এতগুলো মাল যাচ্ছে, যদি কোনোভাবে কিছু একটা গন্ডগোল হয় তাহলে তো সব শেষ। এদিকে প্রিয়া একটা লিস্ট পাঠায় অর্জুনকে, যাদের মাধ্যমে স্মাগলিংটা হবে। অর্জুন তখন প্রিয়াকে বলে দেয় এই কনসাইনমেন্ট আসার আগেই প্রিয়াকে মুম্বাই ফ্লাইটে উঠে আসতে হবে, না হলে খুব রিস্কি হয়ে যাবে ব্যাপারটা তার জন্য। সে যে কোনো একটা ঝামেলায় পড়ে যেতে পারে। প্রিয়া তখন এসব শুনে বলে ঠিক আছে, আমি সব করে নিব, কোনো সমস্যা নেই। এরপরে প্রিয়া রেডি হতে থাকে, আর তখনই সেখানে আসে রাহুল, আর তাকে বলে ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে, এক্ষুনি তাকে যেতে হবে। প্রিয়াও তখন দ্রুত রেডি হয়ে বেরিয়ে যায়। যেতে যেতে রাহুল প্রিয়াকে বলে সুরেশ কাকা তোমাকে সন্দেহ করছে যে হতে পারে তুমি কাস্টমস অফিসারদের হয়ে কাজ করছো। তাই বলছি যতক্ষণ না তাদের কনসাইনমেন্ট পৌঁছায় ততক্ষণ তোমাকে চোখের সামনে সামনেই থাকতে হবে। প্রিয়া এই কথা শুনে বলে কি বলছো, আমি সত্যি এরকম কিছু করছি না। রাহুল তো তাকে অনেক বিশ্বাস করত, তাই সে বলে আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই। সুরেশ কাকার সন্দেহ হচ্ছে, তাই আমাকে সেটার খেয়াল তো রাখতেই হবে। অর্থাৎ সুরেশ তাদেরকে তার সন্দেহের কথা অলরেডি জানিয়ে দিয়েছিল। তো তারা যেতে যেতেই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। তাই রাহুল সাথে সাথে তার কাকাকে কল করে আর জানায় তাদেরকে পুলিশ ধরেছে। পুলিশ এখান থেকে প্রিয়া আর রাহুলকে ধরে নিয়ে যায় বেআইনি জিনিসের জন্য। রাহুলও তখন আর কিচ্ছু বলতে পারে না। এর কিছুক্ষণ পরই দেখা যায় রাহুলকে একটা মরুভূমিতে নিয়ে যাওয়া হয়, আর অন্য গাড়িতে করে নেওয়া হয় প্রিয়াকে। এখান থেকে দৃশ্য আসে কিছুদিন আগে, যেখানে অর্জুন পাটেলকে নিউজটা জানাচ্ছিল। আর জানানোর পরই অর্জুন কল করে একটা অফিসারকে, প্রিয়া যেই শহরে আছে সেখানেরই এক অফিসারকে। আর তাকে সে আগে থেকেই বলে রাখে যে প্রিয়াকে আলাদা করে মুম্বাইয়ের ফ্লাইটে উঠতে হেল্প করতে হবে। আর এ কারণেই তারা সেই মতো প্রিয়াকে এই রাহুলের থেকে আলাদা করে নিয়ে যায়। আর রাহুল তো ভাবে তাদের দুজনকেই পুলিশ ধরেছে, সে তো বুঝতেই পারে না যে প্রিয়া তাদের বিরুদ্ধে কাজ করছে। আর রাহুলকে তো তার একটা মরুভূমির মাঝখানে এনে রেখে চলে যায়, যাতে করে সে সহজেই কারোর সাথে যোগাযোগ করতে না পারে। চাইলেও যেন তার পক্ষে কিচ্ছু করা সম্ভব না হয়। এদিকে সুরেশ তার সব টিম নিয়ে লেগে যায় স্বর্ণ কিভাবে পাচার করবে সেই কাজে। তাদেরকে নতুন পাসপোর্ট সহ সব কাজ বুঝিয়ে দেয় সে। তারা সেগুলো কালেক্ট করে আর দ্রুত এয়ারপোর্টে চলে আসে। এরপরে তারা তাদের মতো ফ্লাইট নিয়ে নেয়। অর্জুনও তো চুপচাপ সব দিকেই নজর রাখছে। ওইদিকে মরুভূমির মধ্যে কোনো পথই খুঁজে পাচ্ছিল না রাহুল। তার উপর মোবাইলে সিগন্যালও নেই। সে যে তাদেরকে একটা খবর দিবে তারও কোনো উপায় ছিল না তার কাছে। তাই সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এদিকে মিস্টার শর্মা কল করে আর জানে যে এয়ারপোর্টে সব ওকে আছে কিনা। তারা জানায় হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই হচ্ছে, কোনো সমস্যা নেই। বড় চৌধুরী বলতে থাকে কি অবস্থা? মিস্টার শর্মা বলে চিন্তা করার কিছু নেই, সব ওকে। বড় চৌধুরী এবার বলে সব তো ঠিক নেই, আমার কেন যেন কিছু একটাতে আটকাচ্ছে, বুঝতে পারছি না, কোনো একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। শর্মা এই কথা শুনে বলে আরে তুমি একটু বেশিই ভাবছো, সব ঠিক আছে, চিন্তার কিছু নেই। এদিকে সুরেশ আন্নাকে এসে জিজ্ঞেস করে কিছু কি জানতে পারলে? আন্না বলে না, কিছুই জানা যায়নি এখনো। সুরেশ তখন বলতে থাকে কিছুক্ষণের মধ্যেই তো মুম্বাই ফ্লাইট ল্যান্ড হওয়া শুরু করবে। অন্যদিকে মরুভূমির অন্ধকারে রাহুল ছিল একা, সে এখনো কোনো পথ খুঁজে পায়নি। এদিকে মুম্বাইয়ের এয়ারপোর্টে পাটেলকে রমেশ কল করে আর বলে ফ্লাইট ল্যান্ড করছে, সব ঠিক আছে তো এখানে? পাটেল জানায় হ্যাঁ রমেশ ভাই, এখানে আমাদেরই টিম আছে, কোনো সমস্যা নেই, তাই তোমারও কোনো চিন্তা করতে হবে না, আমরাই সবটা দেখে নিব। রমেশও তখন এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর কলটা রেখে দেয়। ঠিক তখনই দেখা যায় প্রকাশ ডেকে পাঠায় পাটেলকে, সে সহ তার টিমকেও সে ডাকে আর তাদের সবাইকে জানায় আজ তারা একটা বড় অপারেশন লিড করবে। কারণ খবর আছে মুম্বাইয়ে একসাথে অনেক বড় কনসাইনমেন্ট আসছে আর তাদেরকে এখানে ধরার জন্য তারা এই অপারেশনটা রান করবে। যে করেই হোক তাদেরকে ধরতেই হবে, এইসব ক্রিমিনালদেরকে।
আর সে এইটাও জানায় যে তাদের পুরো টিমকে লিড করবে অর্জুন, কারণ সে সবচেয়ে যোগ্য অফিসার আর সে অনেক তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, সবকিছু বেশ ভালোভাবে সামলাতে পারে। তো অর্জুন এসে আগেই সবার থেকে মোবাইল নিয়ে নেয়, পরে তাদের সবাইকে বলে দেয় তারা কিভাবে নিজেদের কাজ করবে। সে বলে ফ্লাইটে যারা আসবে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের, আর সোনা কালেক্ট করতে হবে, সেটা যে করেই হোক। আর তার মধ্যেই একটা টিমকে লিড করবে পাটেল। অর্জুন যদিও খুব ভালো করেই জানে যে এই পাটেল স্মাগলারদের হয়েই কাজ করে, তাও সে ইচ্ছে করেই তাকে একটা টিমের লিড করতে বলে, কারণ সে চাইলেও সেখানে ভুল করতে পারবে না, না হলে নিজেরই সমস্যা। একটু থেকে একটু হলেই তার ক্রাইম হাতে নাতে ধরা পড়বে, আর বাকি ডোমেস্টিক ফ্লাইটে যারা আছে তাদেরকে ধরবে অর্জুন নিজে। এভাবেই সবাইকে সবার কাজ বুঝিয়ে দেয় অর্জুন। এরপরই বাইরে চলে আসে, তখন তাকে দেখে পাটেল বলে, কি ব্যাপার অর্জুন, তোমার আর প্রকাশ স্যারের কি এটাই মনে হয় যে এখানে তোমরা একাই ইমানদার অফিসার আর আমরা সবাই স্মাগলারদেরকে হেল্প করছি, দুর্নীতি করছি? অর্জুন তখন বলে, না তো, আমি আপনার ইমানদারিতে সম্পূর্ণ বিশ্বাস করছি, এজন্যই তো আপনার উপরে কাজ দিয়েছি, আপনি আপনার কাজ করে যান, তাহলেই তো হলো। তার এই কথা শুনে পাটেল আর কিছুই বলতে পারে না। আসলে সে এই কথাটা বলেছিল কারণ অর্জুন তাদের সবার ফোন নিয়ে নিয়েছিল, যাকে এবার প্রথম ফ্লাইট ল্যান্ড করে, যাদের লিস্ট আর ছবি সহ রবিন্দার অর্জুনকে দিয়ে আসে। অর্জুন সেগুলো দেখে দেখে চিনতে পারে যে এরা তো চলে এসেছে, কিন্তু অর্জুনের পরিকল্পনা ছিল প্রথম ফ্লাইটের লোকদেরকে এয়ারপোর্টের বাইরে ঝামেলা ছাড়াই পাস দিবে, কারণ তবেই তো তারা কল করে তাদের পরের বড় স্মাগলারদেরকে কল করবে আর ফ্লাইট নিয়ে মুম্বাই আসতে বলবে। কিন্তু সে যদি এটা না করে তাহলে তো তারা পরের বড় স্মাগলারদেরকেও ধরতে পারবে না। দেখা যায় এখানে কোনো সমস্যাই হয়নি তাদের, সবকিছু তারা তাদের প্ল্যান মোতাবেকই এগিয়ে নিতে থাকে। এরপরই দেখা যায় অর্জুন পাটেলকে কল করে আর বলে তারা যাচ্ছে, তুমি তাদেরকে ফলো করো। পাটেল বলে ওকে, আমিও দেখছি। পাটেল এবার তাদেরকে ফলো করতে শুরু করে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় সে তাদেরকে হারিয়ে ফেলে। তারা যে কোথায় গেল সে আর দিশা করতে পারে না, কিন্তু এরপরেও পাটেল দমে যায় না। সে তার পুরো ডেডিকেশন লাগিয়ে দেয় তাদের পেছনে যাওয়ার জন্য, না হলে যে তারই ঝামেলা। সে তখন দৌড়ে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ে আর বলে তাদের ফলো করতে। তখন তাকে বারবার ওয়াকি টকিতে ডাকছিল অর্জুন, কিন্তু সে তো কোনো সাড়াই পাচ্ছিল না তার। তাই এই সব কিছুতে অর্জুন এবার একটু হতাশই হয়। সে ভাবে যে হয়তো পাটেল তাকে ধোকায় দিয়ে দিল, তার হয়তো পাটেলকে এই কাজ দেওয়াটাই উচিত হয়নি, তার ধারণা হয়তো ভুল ছিল। এরপরে অর্জুন প্রকাশকে কল করে আর বলে আর একটা ফ্লাইট আসা বাকি, তারপরে তারা তাদের অপারেশন শুরু করবে। তবে ডোমেস্টিক ফ্লাইটটা যেন 2 ঘন্টা ডিলে করার ব্যবস্থা করে দেয়া হয়। প্রকাশ এই কথা শুনে বলে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। প্রকাশের পর কল করে আর দেখা যায় সেই ফ্লাইট সত্যি সত্যি সে 2 ঘন্টা ডিলে করিয়ে দেয়। এদিকে পাটেল সেই ফ্যামিলিকে ফলো করে আর ফলো করতে করতে একসময় একটা জায়গায় এসে থামে। এরপরই সে ড্রাইভারের থেকে ফোনটা নেয়, কারণ তার কাছে তো ফোন ছিল না। সে কাকে যেন কল করার জন্য ফোন নিয়েছিল। দেখা যাক সে সত্যিই ধোকাটা দেয় নাকি না। অর্জুন কি তাকে বিশ্বাস করে আসলেই ভুল করেছে, সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে অর্জুনকে দেখা যায় সে তার পুরো টিমকে অ্যালার্ট করে দেয় তাদের অপারেশনের জন্য। মিতালিও তখন সেই অনুযায়ী কাজ শুরু করে। এবার এখানে দেখা যায় পাটেল তো একেবারে কনফিউজড হয়ে বসে আছে যে সে কি করবে, সে কাকে কল করবে। অর্জুনের বিশ্বাস বজায় রেখে তাকে কল করবে নাকি অর্জুনকে ধোকা দিয়ে রমেশকে কল করবে। সে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে নিজের ডিউটি ঠিকঠাক মতো পালন করবে নাকি রমেশের কাছে প্রতিবারের মতো আজও বিক্রি হয়ে যাবে, সে কিছুই বুঝতে পারছিল না। তাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর সে যখন এইসব ভাবছিল সেই সময় সেখানে 2 জন লোক চলে আসে আর তাকে চেপে ধরে। এরপর বলতে থাকে কি ব্যাপার, এখানে কি করছো? পাটেল বলে কেন, আমি কাজ করছি, তোমরা কারা আর আমাকে এভাবে ধরেছ কেন? লোকটা তখন বলে আমরা কারা সেটা তো পরেই জানবে, আগে বলো এয়ারপোর্ট রেখে এত দূর কেন আসা হলো? পাটেল বলে দেখো, তোমরা যদি সারা জীবন জেলে না কাটাতে চাও তাহলে আমাকে ছেড়ে চলে যাও, না হলে কিন্তু তোমাদেরই বিপদ আছে। কিন্তু ওই লোকগুলো তো তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে মেরে বেহুশ করে দেয়। অন্যদিকে শুরু হয়ে যায় অর্জুনদের অপারেশন। একের পর এক লোকদেরকে ধরতে থাকে কাস্টমস অফিসাররা। তারা বেশ চমৎকার কাজ করছিল। রবিন্দার তো পাইলটদেরকেও ধরে, তাদের হাতের ঘড়ি সহ আরো অনেক কিছুতে তারা বিভিন্ন জিনিস খুঁজে পায়। আর মিতালি এদিকে চলে যায় বিমানে। সে ওখানে গিয়ে লিস্ট দেখে দেখে খুঁজে বের করে স্মাগলারের কুরিয়ারদেরকে। প্রথমে একটা ছেলেকে ধরে সে আর তার পরিচয়টা মিলিয়ে নেয়।
তারপরই একজন মহিলাকে ধরে। তারা তখন জিজ্ঞেস করতে থাকে কি সমস্যা। মিতালি বলে আরে তেমন কিছু না, আগে চলুন তো, তারপরে সব কিছু দেখতে পারবেন, একদম সব খোলাসা হয়ে যাবে। এইদিকে এই কাজটা আবারও করছিল স্বাতি। সেই সময় অর্জুন তাকে ধরে ফেলে আর মজা করে বলতে থাকে তোকে তো আমি অনেক মিস করছিলাম, যাক আবারও পেয়ে গেলাম। স্বাতি তখন বলে কিন্তু আমি তো করছিলাম না, কি একটা অবস্থা, মনে হচ্ছে এই কাজই আমাকে এখন ছেড়ে দিতে হবে, কোনো শান্তিই নেই জীবনে। অর্জুন বলে তাই নাকি, তো চলো আমার সাথে চলো, আমি তোমাকে পানি খাওয়াচ্ছি। এই বলেই সে তাকে নিয়ে যায়। এবার দেখা যায় এই সব কিছু করে পুরো এয়ারপোর্ট ভরে গিয়েছে মানুষে, কারণ আজ সে প্রায় সবাইকে ধরে ফেলে। এত এত মানুষ স্মাগলিং এর সাথে জড়িত তা তো সে চিন্তাও করতে পারেনি। এভাবেই ধীরে ধীরে তারা সবাইকে ধরে ফেলে। তাদের থেকে তারা উদ্ধার করে কেজি কেজি ব্যাগ ভর্তি স্বর্ণ। সেখানে বিভিন্ন রকমের হীরের দামি দামি ঘড়িও ছিল, ব্যাগে আনা স্বর্ণ বারও ছিল, তারপর হরলিক্সের বক্সে করে পাউডার গোল্ডও ছিল। এই সব কিছু তারা বেশ কৌশলেই উদ্ধার করে ফেলে আর সেগুলোকে ঠিকভাবে চেক করতে থাকে। অর্জুন প্রায় তার অপারেশনটা ইতিমধ্যে সাকসেসফুল করেই ফেলে, কারণ যাদের টার্গেট করেছিল সে তারা তার হাতেই আছে, আর বাকি আছে যাদের সে ফাঁদ হিসেবে যেতে দিয়েছিল তারা। অন্যদিকে তখন রাহুলকে দেখানো হয় সে এখনো মরুভূমিতেই চক্কর কাটছে আর মোবাইলে একটা সিগন্যাল পাওয়ার আশা করছে। এদিকে পাটেলকে কল করে রমেশ, আসলে তাকে ধরে এনেছে এই ফ্যামিলির লোকেরাই। রমেশ কল করে বলতে থাকে পাটেল কি দরকার ছিল এসব করার, আমাদের মধ্যে এত ভালো একটা সম্পর্ক ছিল, খামোখা কেন সেটা নষ্ট করতে উঠে পড়ে লাগলে। পাটেল বলে আরে ভাই করতে হয়েছে, উপর মহল থেকে বলা ছিল, না করলে আমাকেই ঝামেলায় পড়তে হতো। আর ওই যে নতুন অফিসার এসেছে না, তারই ছিল এইসব পরিকল্পনা। একবার ভেবে দেখো, আমি যদি সত্যিই তোমাকে ধোকা দিতাম তাহলে কি এদের এয়ারপোর্টেই ধরতাম না, এত দূর কেন আসতাম। রমেশ এসব শুনে বলে আচ্ছা ঠিক আছে, বলছিস যখন বিশ্বাস করছি, এখন এখানেই থাক মাল ডেলিভারি হওয়া পর্যন্ত। এই কল রাখার আগেই তো সেখানে ফোর্স চলে আসে এদেরকে ধরতে, আর তখনই কলটা কেটে দেয় পাটেল। কল কাটায় সন্দেহ কনফার্ম হয়ে যায় রমেশের। সে তখন সাথে সাথে কল করে সুরেশকে আর এই ব্যাপারে জানায়। সুরেশ শুনে বলে আমি জানতাম এরকম কিছুই হতে চলেছে, সকাল থেকে এখানেও একই অবস্থা, আন্না থানায় যাওয়া আসা করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। রমেশ এ কথা শুনে বলে মানে? সুরেশ বলে মানেটা আমি পরে বলছি, আগে এদিকটা তো সামলাই। এই বলেই সে কল রেখে দেয়। ওইদিকে পাটেলকে অফিসার বলে সরি স্যার, অর্জুন স্যারের অর্ডার ছিল, আপনার সেফটির জন্য আমি আপনাকে ফলো করছিলাম আর এইখান পর্যন্ত চলে এসেছি। পাটেল তখন বলে ঠিক আছে, যাই হোক আমি আশা করছি তার নেক উদ্দেশ্যের জন্য অপারেশনে যেন কম্প্রোমাইজ না হয়। অর্জুনের পর খবর পায় মুম্বাই চলে এসেছে প্রিয়া। এই খবর পাওয়ার সাথে সাথে সে দৌড়ে চলে আসে প্রিয়াকে সেখান থেকে রিসিভ করতে। সে তো এসেই প্রিয়াকে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপরে সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে অর্জুন প্রিয়াকে নিয়ে একটু ভয়ই পাচ্ছিল, কারণ সে তাকে অনেক রিস্কি একটা কাজ দিয়েছিল। তবে প্রিয়াকে ঠিকঠাক দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার আমাদেরকে একটা এজেন্সির সাথে পরিচয় করানো হয়। যেমন অনেক সময় ইনভেস্টিগেশনের নাম মনে পড়লেই সিবিআই, র আরো অন্যান্য কিছু মাথায় আসে, কিন্তু অনেক কম মানুষই জানে যে কাস্টমস ডিপার্টমেন্টেরও একটা এজেন্সি আছে, যাকে সংক্ষেপে বলা হয় কয়েন, অর্থাৎ কাস্টমস ওভারসিজ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। তো এই কয়েনের অফিসাররা কি কাজ করে সেটার একটা ডেমো আমাদেরকে দেখানো হয়। যেমন একজন ফেমাস ক্রিকেটার বাইরের দেশ থেকে কোটি কোটি টাকার শপিং করে দেশে আসে, আর তার ভ্যাট দেওয়ার যে হিস্ট্রি সেটা তো আর মুম্বাইয়ের জানার কথা না। যখন এয়ারপোর্টে সে এত টাকার জিনিস নিয়ে আসবে তখন তাকে একটা ভ্যাট অবশ্যই দিতে হবে, আর সেটাই সে এড়িয়ে যেত যদি এই কয়েনের অফিসাররা না থাকতো। তারাই এই সব কিছু সামলে থাকে। আসলে এই কয়েন অফিসাররা বিদেশে হওয়া সব বড় বড় ট্রানজ্যাকশনের উপর নজর রাখে আর সেগুলোকে পরে ট্রান্সফার করে কাস্টমস অফিসারের কাছে, যেন এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদেরকে ধরা যায়। যারাই উল্টোপাল্টা করবে তাদেরকেই তারা ধরে ফেলবে। যেমন এই ক্রিকেটার, তাকেও অর্জুন ধরে ফেলে, কারণ সে ঠিকঠাক ভ্যাট দেয়নি আর তা না দিয়েই সে চলে যাচ্ছিল। আর অর্জুন প্রিয়াকে যেই অফিসারের মাধ্যমে বাঁচিয়ে এনেছে সেও বাইরের দেশের কয়েন অফিসার ছিল। এদিকে রাহুলকে দেখা যায়। অনেক চেষ্টার পর অবশেষে হাঁটতে হাঁটতে সে শহরের দেখা প্রায় পেয়েই যায়। আর যেহেতু সে শহরের দেখা পায় তাই মোবাইলেও তার সিগন্যাল চলে আসে। এটা দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায় যে এখন অন্তত সেই মরুভূমি থেকে বাঁচতে পারবে। ওদিকে সুরেশকেও কল করে জানানো হয় তাদের মালসহ লোকেদেরকে কাস্টমস অফিসাররা ধরে নিয়ে গিয়েছে। এই কথা শুনে তো সুরেশের মাথা অলরেডি গরম। সেই মুহূর্তেই রাহুলও কল করে
আর আন্নাকে তার ব্যাপারে বলে। এই কথা জানতে পেরেই তো তারা আর এক মুহূর্ত দেরি করে না, তাড়াহুড়ো করে বেরিয়ে যায় রাহুলের কাছে যাওয়ার জন্য। বড় চৌধুরী সহ সবাই তখন টিভিতে নিউজে দেখে যে কিভাবে 1200 কোটি টাকার স্মাগলিং আটকে দিয়েছে কাস্টমস অফিসাররা। তারা যে কাজ করেছিল তা আসলেই প্রশংসার দাবিদার। দেশের সবাই তাদের নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এতদিন যেসব দুর্নীতি হয়ে আসছিল সেই সব কিছুর জন্য সবাই অতিষ্ঠ ছিল। তবে আজ তারা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এত বড় বড় স্মাগলিং এর র্যাকেটদের যারা ধরতে পারছিল না তাদেরকেই অর্জুনের পুরো টিম মিলে ধরে ফেলে। এরপরই মিডিয়ার কাছে ইন্টারভিউ দিতে বসে প্রকাশ। সে বলে, আমি আমার টিমের সহায়তা ছাড়া এত বড় অপারেশন কখনোই করতে পারতাম না। তাদের জন্যই আমরা এই অপারেশনটা সাকসেসফুল করতে পেরেছি, তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সিনিয়রদেরকেও। সেই সময় বড় চৌধুরী কল করে আন্নাকে আর বলে, দেখলে এখন কি করবে? আন্নায় কথা শুনে বলে, 2-1টা কাস্টম অফিসারকে ধরে ক্লাস লাগালেই সব ঠিক হয়ে যাবে, এসব আর তেমন বড় ব্যাপার না। কিন্তু বড় চৌধুরী বলে, না, এইভাবে সরকারি অফিসারদেরকে মারধর করাটা মোটেও ঠিক হবে না, তাহলে দেখা যাবে হিতে বিপরীত হতে পারে। তাই এসব না করে দয়া করে তাদেরকে বুঝিয়ে কথা বলো। আর হ্যাঁ, আমার ওই প্রিয়া নামের মেয়েটাকে চাই, যেভাবেই হোক তাকে আমার সামনে নিয়ে আসার ব্যবস্থা করো। আন্নাই কথা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে যাবে। আমি তার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি, তাই তুমি কোনো চিন্তা করো না, সময় মতো তোমার সামনে নিয়ে আসবো মেয়েটাকে। এদিকে এয়ারপোর্টে শ্রীগান নামের একজন লোক আসে, যাকে কাস্টমস অফিসার বলছিল ব্যাগ চেক করবে। শ্রীগান তখন বলে, কেন, আমার ব্যাগে কিছু নেই চেক করার মতো, খামোখা চেক করতে হবে না। আর তোমাকে এখানে কে কাজে রেখেছে শুনি? বোকার মতো বুঝতেও পারো না কার ব্যাগে কি থাকতে পারে? অফিসার তখন বলে, আপনি আমাকে বোকা বলছেন কেন? আপনার ব্যাগ চেক করা আমার ডিউটি, তাই চলুন, বেশি কথা বলবেন না। শ্রীগান এটা শুনে বলে, বোকা বলেই তো আমার পেছনে পড়ে আছো, আর আসলরা চলে গেল মাল নিয়ে, তোমরা টেরও পেলে না। অফিসার তখন বলে, দেখুন, এত কথা না বলে আগে আপনার ব্যাগ দেখান বলছি। শ্রীগান তখন খুবই বিরক্ত হয় আর বলতে থাকে, না, আমি দেখাবো না। কি করবে? আমার ব্যাগ না দেখালে কি করবে তুমি শুনি? এই নিয়ে সে তর্ক বিতর্ক করতে থাকে। তখনই সেখানে চলে আসে অর্জুন আর বলে, আরে শ্রীগান স্যার, আপনি? শ্রীগান তখন অবাক হয়ে বলে, তুমি আমাকে চেনো? অর্জুন বলে, হ্যাঁ স্যার, আমি আপনাকে ভালো করেই চিনি, আর আমি অর্জুন। শ্রীগান তখন বলে, ও, তাহলে এই বোকাকে একটু বোঝাও, কাকে না কাকে এসে চেক করতে আসছিল, কাজের কাজে দেখা নেই, উল্টো পাল্টা করতে চলে এসেছে। এই বলেই শ্রীগান সেখান থেকে চলে যায়। অফিসার তখন থতমত খেয়ে অর্জুনকে বলে, স্যার, উনি কে? আর আপনার সাথে এভাবে কথা বললেন কেন? অর্জুন তখন বলে, আরে, তিনি ছিলেন সবচেয়ে ইমানদার অফিসার, ছিলেন না, বরং এখনো তিনি খুব ইমানদার অফিসার। তখন তার সামনে থাকা অফিসারটা বলে, স্যার, আমি যে বললাম চেক করতে, আমি কি তাহলে সরি বলে আসবো ওনাকে? আমার তো এটা করা তাহলে ঠিক হয়নি। অর্জুন বলে, আরে ছেড়ে দাও, লাগবে না স্যার, কিছুই মনে করবেন না, তুমি খামোখাই এত চিন্তা করছো, বাদ দাও তো, এখন নিজের বাকি ডিউটিতে মনোযোগ দাও। এদিকে কমিশনার প্রকাশকে বলে, বাহ, খুব ভালো অপারেশন করলে তো, তবে আমাকে আগে জানালে না যে? অবশ্য ভালোই করেছো, আমাকে আগে থেকে কিছু জানাও নিয়ে ব্যাপারে, না হলে আমি কনফারেন্সে মনই দিতে পারতাম না। প্রকাশ তখন এসব কথা শুনে বুঝতে পারে তার স্যার তার উপর খুবই রেগে আছে, কারণ প্রকাশ তাকে এই অপারেশনের কোনো ইনফরমেশন কোনো কিছুই আগে থেকে জানায়নি। সবটা সে লুকিয়ে লুকিয়ে করেছে, যাতে করে কোনোভাবে এই ইনফরমেশন লিক না হয় আর এই সুযোগে স্মাগলাররা পালিয়ে না যায়। এই সব কিছুর কারণে প্রকাশ কমিশনারকে বলে, সরি স্যার, আসলে আমার টিমের সব ক্রেডিট এটা, তারাই সব করেছে, আমি তো নিজেই লাস্ট মোমেন্টে এসে জানতে পেরেছি, আমাকেও তারা আগে থেকে কোনো কিছুই সেরকম ইনফর্ম করেনি, আর সে কারণে আপনাকে জানানোর সেই সুযোগটাও হয়ে ওঠেনি। কমিশনার বলে, না, একদম ভালো করেছো, আমি তোমার জায়গায় থাকলে আমিও হয়তো একই কাজই করতাম। যাই হোক, এবার তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, দ্রুত বাড়ি চলে যাও, তোমাকে তো সবকিছু গুছিয়ে আবার ব্যাংকক যেতে হবে। প্রকাশ এই কথা শুনে একটু অবাক হয় আর বলে, মানে, আমার তো এখানেই সব কাজ স্যার, আমার টিমও এখানে, আমি ব্যাংকক গিয়ে কি করব? কমিশনার বলে, আরে চিন্তা কিসের, তোমার যে ভালো টিম তারা তো সব সামলে নিবে এখানে, তাই তুমি এত টেনশন করো না, তুমি যাও, রেডি হয়ে ব্যাংকক যাও, ঘুরে আসো। প্রকাশ তো এসব শুনে বেশ ভালো করেই বুঝতে পারে এই সব কিছু কমিশনার রাগ থেকে করছে, কারণ সেই ইনফরমেশনটা পাচার যে করতে পারেনি। এত বড় বড় লোকেরাও যে কেন দুর্নীতির সাথে জড়িয়ে থাকে, এদের তো লজ্জা হওয়া উচিত। যাক, এদিকে প্রিয়াকে দেখা যায়, তাকে বোরকা পরিয়ে সবার থেকে তার আইডেন্টিটি লুকিয়ে অর্জুন তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখনই এয়ারপোর্টের গার্ড কল করে খবরটা পাঠিয়ে দেয় তাদের কাছে, কারণ একে এখানে রাখাই হয়েছে এরকম খবর পাচার করার জন্য। এরপরে দেখা যায় অর্জুন আর প্রিয়াকে ফলো করে চলে আসে 2 জন গুন্ডা, কিন্তু দেখা যায় বোরকা পরে অর্জুনের সাথে যে এসেছে সে তো মিতালি।
সে প্রিয়া নয়। অর্থাৎ আর্জুন ইচ্ছে করেই এইটা করেছে, যাতে করে তাদের চোখে ধুলো দিতে পারে যারা এসব কাজের সাথে জড়িত। মিতালি তো তখন ইচ্ছা মতো 2 গুন্ডাকে ধোলাই করে। আর পরে কল করে আর্জুন রবিন্দারকে জিজ্ঞেস করে তারা কি পৌঁছালো। রবিন্দার জানায় হ্যাঁ, আমরা সবাই সেফ হাউসে পৌঁছে গেছি, কোনো সমস্যা নেই। আর্জুন এবার প্রিয়ার সাথে কথা বলতে চায়। রবিন্দার তখন প্রিয়াকে কলটা দেয় আর জানায় আর্জুন কথা বলবে, অর্থাৎ আর্জুন প্রিয়াকে তাদের সাথেই পাঠিয়ে দিয়েছে একদম সেফলি। প্রিয়া তখন কল রিসিভ করলে আর্জুন জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? প্রিয়া বলে হ্যাঁ ঠিক আছি। আর্জুন এটা শুনে বলে আচ্ছা ঠিক আছে, আমি রাতে তোমার সাথে দেখা করছি, ততক্ষণ সাবধানে থাকো। তো এদের দুজনকে দেখে এখন খুব ভালো করেই বোঝা যায় যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাদের এই মিশন কমপ্লিট করতে করতে তারা কখন যে একে অপরের প্রেমে পড়ে গেছে তা তারা নিজেরাও বুঝতে পারে না। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। সবাই মিলে তখন ড্রিঙ্ক করতে থাকে। তাদের এই সফলতা সেলিব্রেট করছিল তারা। সেখানে দেখা যায় পাটেলও আসে। আর্জুন তখন বলে আমাদের এই অপারেশনের হিরো তো পাটেল স্যার, সে না থাকলে তো এসব সম্ভবই হতো না। পাটেল বলে আরে কিসের হিরো, এই হিরোগিরির চক্করে পড়ে গিয়ে এত টাকা লস করলাম, এখন মেয়েকে কানাডা পাঠানোর জন্য লোন নিতে হবে, দেখো তোমরা কি করে দিলে। মিতালি তো এই কথা শুনেই হেসে দেয় আর বলে এখন আমাদের টিমে আসলে এরকম তো হবেই স্যার। পাটেল বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, কি আর করার। তো তারা সবাই একসাথে এখানে খুব মজা করে। পাটেল নিজেও, সে তার দরকারে দুর্নীতি করলেও এখন সে তাদের সাথে কাজ করে বেশ শান্তি অনুভব করছে। তো পাটেলের পর আর্জুনকে জিজ্ঞেস করে কি ব্যাপার, প্রকাশ স্যারকে দেখা যাচ্ছে না, উনি আসলেন না? আর্জুন জানায় আসলে স্যারকে আর্জেন্ট একটু ব্যাংকক যেতে হয়েছে, তাই তিনি আসতে পারেননি। পরে আর্জুন রবিন্দারকে বলতে থাকে আমি রিপোর্ট দেখেছি, তোর নামে 3টা দামি ঘড়ি। কি নিজের খবরীকে লুকিয়ে রাখতে চাইছিস নাকি শয়তান? রবিন্দার বলে হ্যাঁ, তো তুইও তো রাখছিস নিজের মালিকাকে সিক্রেট, রাখছিস না? তো সে এখানে প্রিয়ার কথাই বলছিল। আর্জুন তখন হেসে বলে হ্যাঁ হ্যাঁ চল ঠিক আছে, আর আমি আসছি, আমার এখন কিছু কাজ আছে। তখন তারা তাকে টিজ করে বলতে থাকে কাজ আছে? মাঝরাতে আবার কিসের কাজ? কিন্তু আর্জুন তো তাদের এসবে পাত্তা না দিয়ে চলে আসে প্রিয়ার সাথে দেখা করতে। ওইদিকে প্রকাশকে দেখানো হয় সে অলরেডি ব্যাংকক চলে গিয়েছিল। পরদিনে আর্জুন আর তার টিম চলে আসে দুজনে স্মাগলারের সাথে কথা বলতে, তারা যদি কিছু ইনফরমেশন দেয় সেই জন্য। আর তাদেরকে আচ্ছা মতো মারধর করা হয়। তারপরও তারা বারবার বলছিল তারা শুধু মাল জায়গা মতো দিয়ে আসে, এর বাইরে তারা কিছুই জানে না। তা তাদের কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কিন্তু আর্জুন তো তাদের কোনো কথা বিশ্বাস করে না, সে তাদেরকে আরো মারতে থাকে। আর মারতে মারতে বলে যতক্ষণ না তারা মুখ খুলবে ততক্ষণ তাদেরকে এভাবেই শায়েস্তা করা হবে, এমনকি তাদের এই ভিডিও এখন চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। এরপরই দেখা যায় তাদের মধ্যে থেকে মুকিন নামের একটা ছেলে বেশ লজ্জা পেয়ে বলতে থাকে যে আমি আমার মানহানি হতে দিতে পারবো না, প্লিজ স্যার আপনি ভিডিও করবেন না, আমি আপনাকে সত্যি সত্যি সব বলছি, যা কিছু আমি জানি সব আপনাকে খুলে বলবো, তাও প্লিজ এটা করবেন না। আর্জুন তখন থামে। এবার মুকিন বলে চৌধুরীর যত মাল এখানে ল্যান্ড হতো তা জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব রমেশ ভাইয়েরই হয়ে থাকে, আর আমরা তার কাছে এয়ারপোর্ট থেকে নিয়ে সেগুলো দিয়ে আসতাম। আর্জুন এই সবকিছু জানার পর রবিন্দারকে বলে রমেশকে এক্ষুনি তুলে আনতে হবে, তার কাছেই সব ইনফরমেশন পাওয়া যাবে। ওইদিকে প্রকাশকে দেখা যায়, তাকে কমিশনার কল করে বলে ঠিকঠাক ভাবে পৌঁছে গিয়েছো? প্রকাশ জানায় হ্যাঁ স্যার, কাজে বের হব বলে রেডি হচ্ছিলাম। কমিশনার তখন বলে আগে বাইরে যাও, তোমার সাথে দেখা করার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রকাশ বলতে থাকে ব্যাংককে আমার সাথে কে দেখা করতে আসছে? কমিশনার বলতে থাকে এটাই তো সারপ্রাইজ, যেভাবে তুমি আমাকে দাও কাজ করে করে সারপ্রাইজ, সেভাবেই ধরে নাও এটা আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ। প্রকাশও তখন বাইরে আসে, আর সেই সময় আর্জুন কল করে তাকে জানায় স্যার আমি জানতে পেরেছি এই স্মাগলিংটা রমেশ করে, আর রমেশ আসলে কাজ করছে বড় চৌধুরীর হয়ে, তাই আমরা এখন যাচ্ছি রমেশকে ধরে আনতে। প্রকাশ এই কথা শুনে বলে ঠিক আছে তোমাদের কাজ চালিয়ে যাও। এবার প্রকাশের সাথে মিস্টার শর্মা দেখা করে, আর পরে তাকে নিয়ে সোজা চলে আসে ছাদে। ছাদে এসে প্রকাশ দেখে তার সাথে তো বড় চৌধুরী দেখা করতে এসেছে। এটা দেখে সে খুবই অবাক হয়। বড় চৌধুরী এবার তাকে নিজের পরিচয় দেয় আর তার সাথে হাত মেলায়। এদিকে মুকিনকে তার সাথের লোকটা রেগে মেগে প্রাণেই মেরে ফেলে, কারণ সে তার কথা না শুনে
অর্জুনের কাছে রমেশের নাম নিয়েছে। অন্যদিকে প্রকাশ কমিশনারকে কল করে আর রেগেমেগে বলতে থাকে, কি দরকার ছিল আমার সাথে এসব করার? আমি আপনার কত ইজ্জত করতাম, আর আপনি এইভাবে আমাকে ধোকা দিলেন ব্যাংককে আনার জন্য। কমিশনার বলে, প্রকাশ তুমি এখনো ইয়াং, তাই আমাদের জবের লিমিটেশন বুঝতে পারছো না। আমি শুধু তোমার মিটিং অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। তো কি বলেছেন চৌধুরী সাহেব শুনি? সেই সময় দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় বড় চৌধুরী প্রকাশকে বলছে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে এভাবে না জানিয়ে ব্যাংককে ডাকার জন্য। আমি আসলে শুধুমাত্র আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। প্রকাশ এসব শুনে বলে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলেন। এর উত্তরে বড় চৌধুরী বলে, আমি আপনার বন্ধুত্ব চাই প্রকাশজি, কারণ শত্রুতা শুধু শুধু জীবন থেকে অনেকটা সময় নিয়ে নেয়, অনেক কিছু নষ্ট করে ফেলে। কি দরকার এসব করার? আর আমি বিশ্বাস করি টাকা পৃথিবীর সব কিছু কিনতে পারে। আপনার বস সহ আপনার এয়ারপোর্টের অনেক কর্মচারীদের জীবন আমাদের এই সিন্ডিকেটের মাধ্যমেই চলছে। অনেকের ফ্যামিলির খরচ, মেয়ের বিয়ে, বাচ্চাদের পড়াশোনা সহ হসপিটালের বিল সবই তারা আমাদের জন্য করতে পারছে। আমাদের এই কাজের জন্যই তারা একটা সুন্দর লাইফ লিড করছে। এটাই হচ্ছে একটা সহজ আর সুন্দর পথ, যেখানে অনেকের লাইফ নির্ভর করে থাকে, তাদের দৈনন্দিন জীবন চলে। আর এই বিজনেসের মাঝে আপনাদের মতো ইমানদার অফিসাররা এন্ট্রি নিয়ে খামোখা আমাদের জন্য থ্রেট হয়ে যায়, যেমনটা আপনি হয়েছেন। আমাদের এই সিস্টেমের উপর অনেক ফ্যামিলির লাইফ নির্ভর করে আছে, আর আমি তাদের বাঁচাতে যে কোন পর্যায়ে নামতে পারি তা আমি নিজেও জানি না। তো শুধু এই কারণেই আমি আপনার বন্ধুত্ব চাই। প্রকাশ তখন বলে, দেশ মানে বোঝো চৌধুরী, আমার দেশ তোমার এই সিস্টেম থেকে অনেক সুন্দর আর অনেক ভালো। আমার দেশ একটা ইমানদার অফিসার দ্বারাও চলতে পারে, এসব দুর্নীতি না করে। বড় চৌধুরী তার কাছ থেকে এসব শুনে বলে, আমি যদি চাই তাহলে কিন্তু আপনার পোস্টিং আমি কোনো বড় ফরেন অ্যাম্বাসিতে করাতে পারি, যেখানে আরাম করে ডলার ইনকাম করতে পারবেন, কোনো কষ্টই করতে হবে না। আবার এই আমিই চাইলে আপনাকে এমন এক জায়গায় পোস্টিং করাতে পারি যেখানে ঠান্ডায় কাচুমাচু হয়ে চায়নার মালের হিসাব রাখতে হবে আপনাকে। কিন্তু আমি এরকম কেন করব? আমার সাথে তো আপনার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, আপনি আমার সাথে ভালোই থাকতে পারেন। তাহলে কেন আপনি আমাদের রুজি রুটির পেছনে পড়ে আছেন বলুন তো? প্রকাশ তখন বলে, কারণ তোমার এই বিজনেসের মাধ্যমে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা আমি কখনোই হতে দিব না। আমার কাছে সবার আগে হচ্ছে আমার দেশ। বড় চৌধুরী তখন বলতে থাকে, ব্রেকিং নিউজ, আপনার দেশ তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। মাঝে মধ্যে নিউজও দেখতে পারেন, তাহলে তো এটা জানতে পারতেন। আর এই নিন, এই চেক বইতে যত অঙ্ক লেখার লিখে নিন, টাকা পৌঁছে যাবে আপনার কাছে আর আপনার টিমের কাছে। সেসব দিয়ে ভালো করে জীবনযাপন করবেন। তাছাড়া রেগুলার তো আপনি টাকা পাবেনই। প্রকাশ তখন এগুলো কিচ্ছু না করে সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ সে নিজেকে এভাবে বিক্রি করতে পারবে না। তখনই বড় চৌধুরী বলে, এটাই আমাদের শেষ দেখা প্রকাশ। প্রকাশ বলে, না, আমাদের আবারও একবার দেখা হবে চৌধুরী। এই বলেই সে তার রুমে চলে আসে। এবার কলে কমিশনারকে প্রকাশ রেগে মেগে বলতে থাকে, স্যার, আপনি আমাকে একটা ক্রিমিনালের কাছে ধোকা দিয়ে পাঠিয়েছেন, যে বলছিল আমাদের ডিপার্টমেন্টকে সে পালছে। আপনি এটা কিভাবে করতে পারলেন? কমিশনার বলে, কেউ কাউকে পালছে না প্রকাশ, আমাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন হয়েছে আমরা সেটাই করেছি। আর তাছাড়া আমি সাজেস্ট করব তুমি বেশি উত্তেজিত হয়ে পড়ো না, শান্ত থাকো। প্রকাশ তো তখন রেগে মেগে কলটাই কেটে দেয়, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এ লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ সে তো অলরেডি ওই চৌধুরীর পকেটে। অন্যদিকে অর্জুনের টিম চলে আসে রমেশকে ধরতে। সারা বাড়ির সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে তারা, কিন্তু এত খোঁজার পরও কোথাও তারা তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই তাদের টিমের একটা ছেলে মন্দিরের মধ্যে একটা সিক্রেট রুম খুঁজে পায়, আর সেখানেই ছিল রমেশ। বাইরে থেকে গোলাগুলির আওয়াজ পেয়ে সবাই ভেতরে চলে আসে, আর তখন রমেশের মা কান্না করে করে বলছিল, মেরে ফেলেছে আমার ছেলেকে এরা। অর্জুনই তখন ভেতরে আসতে রমেশকে মৃত দেখতে পায়। সে তো খুবই অবাক হয়ে যায়, কারণ তারা তো তাকে মারতে চায়নি। অর্জুনকে তখন তার টিমের অফিসার বারবার বলছিল সে কিছু করেনি, হাতাহাতি করতে গিয়ে হয়ে গেছে, সে সত্যিই গুলি করেনি। অর্জুন তখন আর একটা কল পায়, যেখানে মিতালি জানায় মুকিন মারা গেছে, আর তার সাথীর দাবি তাকে নাকি তারা টর্চার করে করে খুন করেছে। অর্জুন তো এবার বুঝতে পারে সে চারিদিক থেকেই ফেসে গেছে। এদিকে দেখা যায় দেশে ফিরে এই প্রকাশ তার টিমকে রেগে মেগে বলতে থাকে, তোমরা কাদের জন্য কাজ করছো? একই দিনে দুইটা খুন, কিভাবে হলো এইসব? কেউ কি বলবে কিছু? অর্জুন তখন বলে, সরি স্যার, এই সব কিছুর দায়ভার আমি নিচ্ছি। প্রকাশ বলে, হ্যাঁ, তোমারই নেওয়ার কথা, এবার বলো তো কি হয়েছিল? তখন রমেশ কিভাবে মারা গেল সেটা জানায় অর্জুন, আর সে এটাও বলে, মুকিনকে আমরা কেউ কিছুই করিনি,
আমি নিশ্চিত এটা তার সাথী আসলামেরই কাজ। আর এখন সে উল্টো আমাদের নামে দোষ দিচ্ছে, কারণ এইভাবে জিজ্ঞাসাবাদের রুলস নেই। এই ব্যাপারটা সে হয়তো জানতো, আর এই রুলসটাই সে আমাদের বিরুদ্ধে ইউজ করেছে। তখনই প্রকাশকে কমিশনার স্যার ডেকে পাঠায়। বাইরে এসে প্রকাশ অর্জুনকে বলে, এই অফিসারের নাম কি যে রমেশের কেসে ফেসে গিয়েছে? অর্জুন জানায়, কুলবীর। প্রকাশ তখন বলতে থাকে, এই বোকা কিন্তু খুব বাজেভাবে ফেসে গেছে, তাকে বাঁচানো কিন্তু এখন খুব মুশকিল। অর্জুন তখন এটা শুনে বলে, স্যার সে তো নির্দোষ, তাকে যে করেই হোক আপনাকে সেভ করতেই হবে। আর একজনের শাস্তি সে কেন পাবে? প্রকাশ তখন বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর প্রকাশকে কমিশনার বলে, পুরো টিমকে সাসপেন্ড করে দাও। প্রকাশ তখন কমিশনারের মুখের উপর বলে, না স্যার, আমি এটা করব না। কমিশনার তখন বলে, আমার অবসর নেওয়ার আর মাত্র 3 মাস বাকি আছে, তাই শান্তিতে এখান থেকে যেতে দাও না প্লিজ। আমি চলে যাওয়ার পর যা খুশি তাই করো। প্রকাশ তখন বলে, আমি একবার বলে দিয়েছি স্যার, আমার টিমের একটা মেম্বারও সাসপেন্ড হবে না। আপনি যা খুশি করার করে নিন। তো তার বদলে আপনি ব্যাংককে আমার সাথে যা করলেন সেটাই ঘরের মধ্যেই সিক্রেট থাকবে, আমি কাউকে জানাবো না, না হলেই কিন্তু এই সব কিছু রিভিল হয়ে যাবে। তখন আর কমিশনারই বা কি করবে? সে ওই সাসপেন্ড করার নোটিশটাই ছিঁড়ে ফেলে। আর প্রকাশও তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে বড় চৌধুরী তার টিম নিয়ে মিটিং করতে থাকে। তারা ভাবছিল তাদেরকে যেভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে কাস্টমস অফিসাররা, তাদেরকে তো এটার একটা জবাব দিতেই হবে। সুরেশ তখন বড় চৌধুরীকে একটা আইডিয়া দিয়ে দেয়, আর সাথে সাথেই বড় চৌধুরী কল করে অর্জুনকে। অর্জুন সেই কল দেখেই বলে, কি ব্যাপার, কিভাবে কল করা হলো? বড় চৌধুরী বলতে থাকে, দেখো তোমাকে একটা টিপস দিব আর একটা অ্যাডভাইসও দিচ্ছি। টিপসটা হচ্ছে, আমার 2 লোক তোমার এয়ারপোর্টে নামবে গোল্ড নিয়ে, আর অ্যাডভাইস হচ্ছে তুমি তাদেরকে আটকাবে না, সেফলি যেতে দিবে। অর্জুন এই কথা শুনে বলে, আর আমি তোমার এই অ্যাডভাইস কেন মানবো শুনি? বড় চৌধুরী বলে, কারণ বড়দের কথা শুনতে হয় অর্জুন। এই বলেই সে কল কেটে দেয়। অর্জুন তো কোনোভাবেই বুঝতে পারছিল না এটা আবার বড় চৌধুরীর কি পরিকল্পনা হতে পারে। সে নিজে থেকেই তাকে সব জানালো কেন? তাহলে কি সে বড় কিছু ভেবেই করলো এসব? এদিকে মিতালিকে দেখানো হয়, সে তার মেয়েকে নিয়ে বাজারে আসে। তখনই 2টা ছেলে মিতালিকে বলে, মিতালি ম্যাডাম, আপনার জন্য এটা চৌধুরী স্যারের থেকে গিফট। এই বলেই মিতালির মেয়ের মুখে একটা কেমিক্যাল ঢেলে চলে যায়। তার মেয়ে তো তখন চিৎকার করতে থাকে, আর এই চিৎকারের শব্দ শুনেই মিতালি দৌড়ে চলে আসে। অন্যদিকে রবিন্দারকে বলা হয়, খুব তুই আমাদের মাল ধরছিস তাই না? ভালো হয়ে যা, না হলে কোনদিন সত্যি সত্যি সমস্যাতে পড়ে যাবি। রবিন্দার তখন বলতে থাকে, এখন কি তোর মতন লোফারদের থেকে আমাকে লেকচার নিতে হবে নাকি? এই কথা বলার পরই রবিন্দারকে শুট করে ফেলে সে। এর মধ্যে অফিসে দৌড়ে আসে অর্জুন। সে এসেই তার টিমের সবাইকে একসাথে দেখে বলে, কি হয়েছে? আসলে মিতালির মেয়ের মুখে অ্যাসিড কেমিক্যাল দেওয়া হয়নি, বরং মরিচের পানি দেওয়া হয়েছিল। তবে মিতালিকে হুমকি দিয়ে বলা হয়েছে, এবার তো সামান্য মরিচের পানি ছিল, কিন্তু পরের বার এই বোতলে আসল অ্যাসিড থাকবে। তাই বলছি ঠিক হয়ে যাও, আর চৌধুরী স্যারের পথে আসবে না বলে দিলাম। আর রবিন্দারকেও আসল শুট করা হয় না, বরং তাকে বলা হয় এবার বন্দুকে গুলি ছিল না, কিন্তু পরের বার ঠিকই থাকবে। তাই বলছি চৌধুরী স্যারের পথে আসবে না। এই সব কিছু অর্জুনকে জানানো হয়। বাকিদেরকেও কলে হুমকি দেওয়া হয়েছে যে তাদের ফ্যামিলির কাউকে ছাড়বে না, তারা সবাইকে মেরে ফেলবে। কিছুক্ষণ পরই দেখা যায় অফিসার সাজ্জাদ আসে আর অর্জুনকে বলে, স্যার আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন একটা গাড়ি আমার পাশ কাটিয়ে যায়, আর কলে আমাকে জানায় এবার পাশ কাটিয়ে গিয়েছে, কিন্তু পরের বার বডির উপর দিয়ে চালিয়ে দিবে, চৌধুরীর পথে যেন আমি না থাকি। এই বলেই হুমকি দিয়েছে আমাকে। স্যার এখন আমি কি করব? আমার ছোট ছোট 2টা সন্তান আছে, আমার কিছু হলে তো তারা বাঁচতে পারবে না, তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। যে কোনো একটা উপায় বলুন স্যার, আমি কি করতে পারি? অর্জুন তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও আর ময়লা কাপড় চেঞ্জ করে আসো, আমি দেখছি কি করা যায়। অর্জুনের পর বড় চৌধুরীর সাথে কথা বলার রেকর্ড শোনায়। এটা শুনে রবিন্দার রেগেমেগে বলে, আমি যাচ্ছি, আর গিয়ে ওই 2টাকে পিটিয়ে পিটিয়ে থানায় পাঠাবো। ভেবেছেটা কি আমাদের? প্রকাশ তখন তাকে আটকে বলে, রবিন্দার এটা একা তোমার বিষয় নয়, এখানে আমি সবার কথা ভাবছি, আজ তাদেরকে যেতে দেওয়াই ভালো হবে। আর অর্জুন তুমি কি বলো? অর্জুনও বলে, হ্যাঁ স্যার এটাই ঠিক হবে, আজ আমরা ফাইট করার পরিস্থিতিতে নেই, তাই আমরা অন্য দিন লড়বো, আজ তাদেরকে যেতেই দেই। প্রকাশ বলে, হ্যাঁ তাদেরকে যেতে দেই, যাতে করে বড় চৌধুরী একটা ফেক বিজয়ের আনন্দ নিয়ে থাকতে পারে। কথা মতো দেখা যায় 2টা ছেলে এয়ারপোর্টে আসে স্বর্ণ নিয়ে।
তারা কাস্টমস অফিসার অর্জুনের দিকে তাকিয়ে হেসে হেসে সেখান থেকে চলে যায়। অর্জুন সবকিছু দেখে কিন্তু কিচ্ছু বলে না, তাদেরকে তাদের মতনই যেতে দেয়। কিন্তু তখনই সেখানে রবিন্দর তার রাগ ধরে রাখতে পারছিল না, আর এক পর্যায়ে সে তাদেরকে আটকে মারধর করা শুরু করে আর বলে, এদের চিনে রাখো, এরা আমাদের দেশে গোল্ড স্মাগলিং করে নিয়ে এসেছিল, সব স্মাগলারদেরই এই একই অবস্থা হবে। এই ভিডিওটা তখন দেখে বড় চৌধুরী, আর তখনই তাকে কল করে উমার দেখা করতে চায়, কারণ বড় চৌধুরীর বুদ্ধিতে আরো এতগুলো গোল্ড ধরা পড়ে গেছে তার ওভার কনফিডেন্সের জন্য। এদিকে রবিন্দর অর্জুনকে সরি বলে তার রাগ কন্ট্রোল করতে না পারার জন্য। অর্জুন তখন রেগে মেগে বলে, তুই একদম আমাকে সরি বলবি না, কতবার বলা হয়েছিল যে আজ আমরা তাদেরকে যেতে দিব, পরের বার দেখে নিব, কিন্তু না, কে কার কথা শোনে। আজ আমরা সবাই নিচে নেমে গেলাম। রবিন্দর তখন কান্নাই করে ফেলে। অর্জুন তখন বলে, এখন আবার কি হয়েছে, কাঁদছিস কেন? রবিন্দর বলে, আমার বাবা স্মাগলারদের পেটানোর ভিডিও দেখে আমাকে কল করেছে আর আমাকে নাম্বার 1 গাধা আর বোকা বলেছে। আমার নিজের বাবা আমাকে বোকা বললেন, কিন্তু কেন? কারণ আমি আমার সততা বিক্রি করিনি বলে। এই দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? এই সমাজ সেই মানুষকেই বোকা বলে যে ইমানদার। তখনই সেখানে প্রকাশ আসে আর বলে, আসলে এই সমাজ দুর্বল রবিন্দর, এই সমাজের মধ্যেই দুর্বলতা আছে, তাই তোমাদের মতো ইমানদার অফিসাররা সেখানে রেয়ার। আমি তোমাদের জন্য অনেক বেশি গর্ববোধ করছি, কখনোই বদলাবে না, এভাবেই থাকবে, ঠিক আছে? কারণ তোমরাই আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে, কখনো নিজেদের আচরণে বা সিদ্ধান্তে ডাউট করবে না, ঠিক আছে রবিন্দর? রবিন্দর জানায়, হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার তাকে পৌঁছে দিয়ে অর্জুন সেখান থেকে চলে যায়। রবিন্দর বাড়ি এসে দেখে সেখানে অপেক্ষা করছে মীনাক্ষী। মীনাক্ষীও তখন তার ভুল বুঝতে পারে যে রবিন্দর আসলেই খুব সৎ অফিসার, সে সততার জন্যই টাকা কম পায়, কিন্তু তার এই সততার অনেক দাম, যা কোনো টাকার মূল্যে মাপা যাবে না। এই সব কিছু বুঝতে পেরে মীনাক্ষী তার এঙ্গেজমেন্ট ভেঙে দেয় আর রবিন্দরকে সরি বলে। রবিন্দর বলে, কিন্তু আমি তো তোমার ড্রিম লাইফ এফোর্ড করতে পারবো না, আমি খুব অল্প টাকায় চলি। মীনাক্ষী বলে, ঠিক আছে, আমিও মানুষ, আমারও ভুল হয়ে গেছে রবিন্দর, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি এত সহজে মাফ পাওয়ার মতো কাজ করিনি, তাই আমি অপেক্ষা করব। আজ আমি তোমাকে যখন দেখলাম স্মাগলারদের পেটাতে, তখন আমি সবটা রিয়েলাইজ করেছি, তাই আমি অপেক্ষা করব। তুমি যখন আমাকে মন থেকে ক্ষমা করে দিতে পারবে তখনই আমাকে বলো, আমি ফিরে আসব। আমি সত্যিই তোমাকে এখনো খুব ভালোবাসি। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে অর্জুনকে কল করে চৌধুরী আর বলে, আমি তোমাকে গতকাল একটা অ্যাডভাইস দিয়েছিলাম। অর্জুন বলে, হ্যাঁ দিয়েছিলে, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই তোমার অ্যাডভাইসটা আমি নেইনি। চৌধুরী বলে, হ্যাঁ আমি তো জানি সেটা, এবার আমার কথা শোনো। ডোরবেল বেজে গেছে তোমার বন্ধুর ঘরে, এবার কার ডোরবেল বুঝতে পারছো তো? অর্জুন বুঝে যায় সে রবিন্দরের কথা বলছে। ওইদিকে রবিন্দরকে মারার জন্য বেশ কয়েকজন হামলা করে তার ঘরে। রবিন্দরও নির্ভয়ে তাদের সবার সাথে লড়তে থাকে, সে একাই তাদেরকে মেরে যাচ্ছিল, কিন্তু এত লড়াইয়ের পরও শেষ পর্যায়ে তারা রবিন্দরকে শুট করে ফেলে, তাই সে আর লড়াই করতে পারে না। সেই সময় সেখানে অর্জুন চলে আসে, কিন্তু ততক্ষণে রবিন্দর মারা গেছে। এটা দেখে সে একেবারে স্তব্ধ হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। রবিন্দরের ঘরের কিচেন থেকে 50 লাখ ক্যাশ পাওয়া যায়, যা তাকে দোষী প্রমাণ করার জন্যই কেউ রেখে গেছে। প্রকাশ তখন অর্জুনকে বলে, ক্যাশ পাওয়া গেছে, আমরা দুজনই জানি এখানে এর মাধ্যমে কি করার চেষ্টা করছে তারা, তাই তুমি প্লিজ শান্ত থাকবে। অর্জুন তখন খেয়াল করে রমেশকে যে অফিসার শুট করেছিল সে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। এই অবস্থায় তো হাসি তার কোত্থেকে আসছে, এটা দেখে তো অর্জুনের সন্দেহ হয়, তাই সে তাকে নিয়ে সাথে সাথে থানায় আসে আর তার সামনে এসে বলে, কত টাকা পেয়েছিস রমেশকে খুন করার জন্য? কি হলো বল? অফিসার তখন বলে, কি বলছেন কি স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্জুন তখন রাগে দুঃখে তাকে এক থাপ্পড় দিয়ে বলে, আমি বলছি বল কত টাকা পেয়েছিস? অফিসার তখন বলে, 1 কোটি। আসলে রমেশের বাড়ি যাওয়ার আগে তাকে কল করেছিল শর্মা আর বলেছিল যদি 1 কোটি টাকা ইনকাম করতে হয় তাহলে রমেশকে খুন করে দিতে হবে। অফিসার ভেবেছে রমেশ তো এমনিতেই খারাপ, তাহলে একটা খারাপ লোককে মারার জন্য যদি 1 কোটি টাকা পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তাই সে নিজের ইচ্ছাতেই রমেশকে সেদিন খুন করে আর পরে নাটক করে যে সে কিছুই করেনি, যা হয়েছে সব ভুলে হয়েছে। এই সব কিছু জানার পর অর্জুন তাকে আরো মারধর করে আর তাকে জেলে নিতে বলে বাইরে আসে। তখনই তাকে বড় চৌধুরী কল করে
আর বলে কি করব বলো তো অর্জুন, তুমি এখন থানায় আছো আর মুম্বাইয়ের ব্যস্ততম ট্রাফিক এরিয়ে তুমি কি প্রিয়ার কাছে আমার লোকেদের আগে পৌঁছাতে পারবে? কি মনে হয় আগে কে পৌঁছাবে, তুমি নাকি আমার লোক? এই বলেই বড় চৌধুরী কল কেটে দেয়। অর্থাৎ তারা এখন প্রিয়াকে টার্গেট করেছে। অর্জুন তো এবার বেশ ভয় পেয়ে যায়, তাই সে জলদি গাড়িতে উঠে পড়ে, কারণ যদি প্রিয়াকেও রবিন্দারের মতো মেরে ফেলে তারা, তখন কি হবে? অর্জুন তখন তাড়াহুড়ো করে সেফ হাউসে আসে আর এসেই দেখে প্রিয়া একদম ঠিক আছে। প্রিয়া তখন অর্জুনকে এত ভয় পেতে দেখে বলে তার আবার কি হলো? তখনই বড় চৌধুরী অর্জুনকে কল করে আর বলে আজ আমি প্রিয়াকে ছেড়ে দিলাম অর্জুন, কিন্তু পরের বার তাকে আমি সবচেয়ে জঘন্য মৃত্যু দিব। সেদিন আসার আগেই তুমি ঠিক হয়ে যাও। যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে বাকি তো বুঝতেই পারছো। আমার আজকের গিফটটা ভুলে গেলেই কিন্তু তুমি পস্তাবে, সেটা মনে রেখো। এবার কি করবে? অন্য সেফ হাউসে তাকে শিফট করাবে? করো, আমি আবারও তাকে খুঁজে বের করে নিব। দুনিয়ার সব সেফ হাউস তোমার প্রিয়ার জন্য কম পড়বে অর্জুন। এই বলেই সে কল কেটে দেয়। অর্জুন তখন প্রিয়াকে বলে দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নিতে, কারণ এই সেফ হাউস সম্পর্কে বড় চৌধুরী জেনে গেছে, তাকে এখন অন্য কোথাও শিফট করতে হবে। প্রিয়া তখন খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে অর্জুন আমি আর এসব নিতে পারছি না, এভাবে বাঁচা যায় না। এই বলেই সে ভেতরে চলে যায়। তারপরে অর্জুনকে প্রকাশ অফিসে ডাকে আর জিজ্ঞেস করে কেমন আছো এখন? অর্জুন জানায় আমি ঠিক আছি স্যার। প্রকাশের পর বলতে থাকে পরিস্থিতি কিছুটা হাতের বাইরে চলে গেছে অর্জুন, তাই আমি তোমাদের টিমকে ট্রান্সফার করব। এখন যা করার আমাদেরকে খুব জলদি করতে হবে। আর আচ্ছা, রবিন্দারের রিপোর্টের আগে 3টা ঘড়ি আছে দেখলাম, তার ইনফরমারটা কে জানো? সে কি কখনো বলেছে কে সে? অর্জুন বলে না স্যার, কখনো বলেনি। প্রকাশ তখন বলে ওহ, ইনফরমার খুব ভালোই রিওয়ার্ড পেয়ে থাকে, তাই জিজ্ঞেস করলাম। এবার রাতে অর্জুন বসে বসে ড্রিঙ্ক করছিল আর তার বন্ধুর কথাই মনে করছিল। তখনই সেখানে মীনাক্ষী এসে বলে শ্রীকান্ত, এই নামটাই রবিন্দান আপনাকে বলতে বলেছিল। যখন আমরা রিলেশনশিপে ছিলাম তখন আমাকে একদিন রবিন্দার বলে মীনাক্ষী যদি আমার কখনো কিছু হয়ে যায় তাহলে তুমি অর্জুনকে একটা নাম বলে দিও, শ্রীকান্ত সাক্সেনা। অর্জুন এই নামটা শুনেই বুঝতে পারে উনিই তাহলে ইনফরমার ছিল রবিন্দারের। অর্জুন পরে অফিসারকে কল করে তার ঠিকানাটা চেয়ে নেয়। এদিকে উমার যে 500 কিলো গোল্ড বড় চৌধুরীকে দিল সেটার টাকা কবে ফেরত করবে এই ব্যাপারেই বড় চৌধুরীকে জিজ্ঞেস করা হয়। বড় চৌধুরীও এটা নিয়ে কথা বলতে থাকে। সেই সময় তাকে বারবার কে যেন কল করছিল, তাই কথার মাঝেই উঠে বড় চৌধুরী বাইরে আসে কল রিসিভ করতে। তাকে কলের অপর পাশ থেকে একজন বলে আপনার গোল্ড বারের কথা বাদে ঘড়ির কথা তো কেউ জানতো না, তাহলে এই খবর কে দিল কাস্টমস অফিসারদের? খোঁজ করে দেখুন, আপনার এই সিস্টেমে কেউ বসে খবর পাঠাচ্ছে। বড় চৌধুরী এটা শুনে বলে বুঝতে পেরেছি আমি কে সে। একটা কথা বলো তো, 2টা বড় কনসাইনমেন্ট মাল নামাতে পারবে? এবার দেখা যায় কলের অপর পাশ থেকে কথা বলছে প্রকাশ। প্রকাশ তখন বলে হ্যাঁ অবশ্যই, পার্টনার হয়েছি যখন তখন তো এটা করতেই হবে। সেই সময়ে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন যখন বড় চৌধুরী প্রকাশকে টাকার অফার করে তখন সে বড় চৌধুরীকে বলে যে চৌধুরী সাহেব সিস্টেম জানতে হবে বিজনেসের, আমি আপনার এই বিজনেসকে আরো বড় করতে পারবো যদি আমাকে 20% পার্টনারশিপে রাখেন। বড় চৌধুরী এটা শুনে বলে ও তাহলে তোমার আসল রূপ দেখালে? আমি আরো মনুষ্যত্বের উপর বিশ্বাস করে ফেলছিলাম, তুমি তোমার আসল রূপে এসে আমার ভুল ধারণা ভেঙে দিলে। তা এটা আগে বললেই হতো, এত কাহিনী কেন করলে, আমাদের এত মাল কেন ধরলে? প্রকাশ তখন বলে যাতে করে আমার ভ্যালু আপনার কাছে বাড়ে, সেই জন্য। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে কত বড় বিপদে ফেলতে পারি। আমি চাইলে আপনাকে ফকির করতে পারি, আবার আমি হেল্প করলে আমরা দুজনেই কোটিপতি হতে পারি। তাই আশা করছি আপনি আমার ভ্যালুর হিসাব এখন ভালো করেই রাখতে পারবেন। তো কি বলেন, পার্টনার হয়ে যাই? বড় চৌধুরী তখন বলে আর তুমি যে ইমানদার সব অফিসার নিয়ে আসলে তাদের কি করবে? প্রকাশ তখন বলে তাদের আমি নিয়ে এসেছি, আবারও আমিই বিদায় করার ব্যবস্থা করে দিব, এই নিয়ে ভাবতে হবে না। এখন আমার কথা কি রাখবেন কিনা সেটা বলুন। বড় চৌধুরী বলে হ্যাঁ ডিল করছি। প্রকাশ তখন বলতে থাকে তো এবার যেহেতু পার্টনার হয়েই গেছি তাই আমার প্রথম ইনফরমেশন শুনুন। আমার টিম রমেশকে ধরতে যাচ্ছে। যদি রমেশ কোনোভাবে বেঁচে যায় তাহলে কিন্তু আমাদেরই লাভ, আর যদি সে মারা যায় তাও আবার আমাদের কাস্টমস অফিসারদের হাতে, তাহলে তো আপনার আমার অনেক লাভ হবে। একটা ছেলে আছে বোকাশোকা, তাকে 1 কোটি অফার করে কাজটা করিয়ে ফেলুন, বাকিটা পরেই দেখতে পারবেন। তাই প্রকাশের কথা মতনই সে 1 কোটির ডিল হয় আর রমেশও খুন হয়। আসলে এই প্রকাশ শুরু থেকেই সুযোগ খুঁজে যাচ্ছিল বড় ডিল করার জন্য। সে কখনোই কোনো ভালো অফিসার ছিল না, সবটাই ছিল তার নাটকের অংশ মাত্র। আসলে তো সে টাকার লোভী। অন্যদিকে বড় চৌধুরী উমারকে রিকোয়েস্ট করে বলে যে তাকেই শেষ সুযোগটা দিতে। এই বড় কনসাইনমেন্টটা যদি একবার ইন্ডিয়া চলে যায় তাহলে তার যা ক্ষতি হয়েছে সব পূরণ হয়ে যাবে। উমার এরপর জিজ্ঞেস করে কি ভরসা আছে যে এবারও ধরা পড়বে না? বড় চৌধুরী বলে পড়বে না স্যার,
কারণ এবার আমি আমার সব সোর্স থেকে ইনফরমেশন নিয়ে বলছি। উমারও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে অর্জুন আসে শ্রীকান্তের সাথে দেখা করতে তার বাড়িতে। সে জানায় সে 12 বছর আগে যখন মিথ্যা কেসে ফেসে জব ছাড়ে তখন থেকে তার একজন খবরই তাকে খবর দিতে থাকতো, আর সেই খবরের থেকেই সেই ঘড়ির ব্যাপারে জানতে পারে। পরে সেই ব্যাপারটা জানায় রবিন্দারকে, আর তখনই কল আসে খবরের। দেখা যায় এটা তো সুরেশ। সুরেশ তাকে জানায় বড় চৌধুরী 2 টন মাল নামাতে চলেছে মুম্বাইয়ে। এবার সুরেশ কিভাবে তাদের খবরই হয়েছে এটা জানতে আমাদের জানতে হবে সুরেশের ব্যাক স্টোরি। আসলে সুরেশকে 12 বছর আগে ধরে আনে শ্রীকান্ত। তাকে গোল্ড বারের সাথেই ধরা হয়। সুরেশ জানায় তার হাতে আর কোনো উপায় নেই। তার স্ত্রী লাস্ট স্টেজ ক্যান্সারে আক্রান্ত। তার স্ত্রীকে একটাবার দেখতে এসেছে সে, তাকে যেন সে প্লিজ যেতে দেয়। এর বদলে সে অফিসারের জন্য সব করবে, যা সে বলবে সব। তখনই শ্রীকান্ত জিজ্ঞেস করে এই গোল্ড বার তাকে কে দিয়েছে। সুরেশ জানায় আন্না। এসব আন্নাই সামলে থাকে চৌধুরীর সবগুলো কাজ। এরপর সে বলে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি আমার স্ত্রীকে বাঁচাতে, প্লিজ স্যার আমাকে মাফ করে দিন। শ্রীকান্ত তখন তাকে অফার দেয় যে তাকে যেতে দিবে সে, তবে আজ থেকে তাকে তার হয়ে কাজ করতে হবে। সে যত মাল ধরতে হেল্প করবে তাকে ততই সে রিওয়ার্ড পাবে। এই কথাতেই তখন সুরেশও রাজি হয়ে যায়। বর্তমানে সুরেশ কফিনে করে 2 টন স্বর্ণ আসবে বলে জানায়। উমার স্যারের প্রেসারেই এইসব করছে সে। তো যদি এই কনসাইনমেন্টটা ধরতে পারে তারা, তাহলে চৌধুরী সিন্ডিকেটের দা এন্ড হয়ে যাবে। আর তারা যদি পারে তাহলে তাকে এখান থেকে বের করতে হেল্প করলে খুব ভালো হয়, কারণ তারও লাইফ রিস্ক আছে। শ্রীকান্ত বলে আমি চেষ্টা করব। এবার কল রেখে সে অর্জুনকে জানায় 40টা কফিনে করে 2 টন স্বর্ণের স্মাগলিং হবে মুম্বাইয়ের এয়ারপোর্টে। আর যে করেই হোক এটা ধরতেই হবে, তাহলে চৌধুরী সিন্ডিকেট শেষ, আর কিছুই করতে পারবে না বড় চৌধুরী। এদিকে সব গোল্ডগুলো কফিন বক্সে ভরছিল সুরেশ আর বাকিরা। তখনই সুরেশ কল রিসিভ করতেই বাইরে আসলে তার মাথায় আঘাত করে রাহুল। অর্জুনকে তখন শ্রীকান্ত কল করে জানায় তার খবরে সুরেশের প্রাণ সংশয় আছে, তাই তাকে সেখান থেকে বের করতে হবে। অর্জুন তখন বলে কিন্তু স্যার আমি কি করে করব? শ্রীকান্ত বলে অর্জুন ভুলে যাবে না, সে কিন্তু তোমার বন্ধু রবিন্দারের জন্য কাজ করেছে, তাই তাকে হেল্প করো। আর একটা কথা জানিয়ে রাখি, বড় চৌধুরীও এলডেরা এসেছে। এরপরে রাহুলের সাথে দেখা যায় প্রিয়াকে। প্রিয়া রাহুলকে বলে থ্যাঙ্কস আমার কল রিসিভ করার জন্য আর আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো কি আমার উপর রেগে আছো? রাহুল তখন তাকে একটা থাপ্পড় দিয়ে বলে না তো, আমি রেগে নেই। এরপরই সে কল করে বড় চৌধুরীকে আর বলে আমি তাকে পিক করে নিয়েছি আর নিয়ে আসছি আপনার কাছে। এই বলেই সে প্রিয়াকে নিয়ে চলে যায়। এদিকে অর্জুন তার টিমকে এসে জানায় 40টা কফিন আসছে আর তার মধ্যেই স্বর্ণ আছে, আমাদেরকে দ্রুত সেখানে গিয়ে চেক করতে হবে। এবার দেখা যায় অর্জুন এসে সেই কফিন চেক করার জন্য নিচ্ছিল। এরপরই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন বড় চৌধুরী বুঝতে পারে আসল ধোঁকাবাজি তো সুরেশ করেছে, তখন সে তাদের সাথে মিলে তার পরিকল্পনায় কিছুটা বদল করে। কফিনে করে গোল্ড না নিয়ে সেগুলোকে ফার্নিচারের মধ্যে করে পাঠিয়ে দেয়। আর এরপর খুব ইজিলি অর্জুনকে ফাঁকি দিয়ে কনসাইনমেন্ট চলে যায়। অর্জুন আর তার টিম একটা একটা করে কফিন চেক করতে থাকে, কিন্তু সেখানে তো কিছুই ধরা পড়ছিল না। আর একই দিকে ওয়্যার হাউসে গিয়ে প্রকাশ দেখছিল সেই ফার্নিচারগুলো। এদিকে রাহুল আর প্রিয়াকে দেখা যায়। সে প্রিয়াকে নিয়ে চলে আসে বড় চৌধুরীর কাছে। বড় চৌধুরীকে দেখেই প্রিয়া বলতে থাকে প্রথমত আমাকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে যে কারণে আপনি বাঁচতে দিয়েছিলেন সেটা কখনোই পূরণ হবে না, কারণ অর্জুন আপনার সাথে কখনোই বন্ধুত্ব করবে না। সে অনেক সৎ একজন অফিসার, সে কখনোই দেশকে বেঁচে দিতে পারবে না, আর নিজেকে তো নাই। বড় চৌধুরী এসব শুনে বলে তাহলে এটা তো তোমার জন্য ব্যাড নিউজ। প্রিয়া এই কথা শুনে বলতে থাকে আর আপনার জন্য ব্যাড নিউজ যে সুরেশের মুখ থেকে আপনি ইনফরমারের নাম বের করতে পারছেন না। দেখুন আপনি একটা সুরেশকে মারবেন আর এরপর দেখবেন এরকম আরো কত কত সুরেশ একের পর এক তৈরি হবে। তাই এখনই সময় মূল থেকে সব শেষ করার। আপনি চাইলে আমি সুরেশের পেট থেকে সেই নামটা বের করতে পারি, শুধু আপনার অনুমতির প্রয়োজন। কি করবেন এখন আপনিই ভেবে দেখুন। বড় চৌধুরী প্রিয়ার কাছ থেকে এসব শুনে বলে কেন তোমার মনে হচ্ছে যে আমরা পারবো না? প্রিয়া তখন বলে আমি নিশ্চিত এতক্ষণ তো ট্রাই করেই গেছেন কিন্তু পারেননি, সে কারণেই আমি বলছি। বড় চৌধুরী তখন বলে ঠিক আছে তুমি এবার চেষ্টা করে দেখো। অন্যদিকে অর্জুন বাইরে আসে আর ভাবতে থাকে কিভাবে সম্ভব যে এখানে গোল্ড নেই। সে তো ইনফরমেশন পেয়েছিল। তখন সে অনেক ভাবার পর বুঝতে পারে ফ্লাইটটা চেঞ্জ হয়েছে আর গোল্ড কফিনে করে আসেনি। তাই সে পরের ফ্লাইটে আসা ওয়্যার হাউসের দিকে ছুটে যায়। ওইদিকে প্রিয়া সুরেশকে জিজ্ঞেস করে
যে সে কাকে খবর দিত। এই সব বলার মধ্যেই সে অপেক্ষা করছিল কখন পুলিশ আসবে। সে তো ইচ্ছে করে এসব করছিল টাইম পাস করার জন্য। কিছুক্ষণ পরই সেখানে পুলিশ এসে তাদেরকে ঘিরে ধরে। এদিকে ওয়্যার হাউসে এসে অর্জুন দেখে সেখানে আছে প্রকাশ। প্রকাশকে তখন অর্জুন বলতে থাকে এগুলো সব চেক করতে হবে। প্রকাশ বলে কেন, এগুলো তো চেক করাই, আর করা যাবে না, নিয়ম নেই অর্জুন। অর্জুন তো এবার বুঝে যায় যে সেই স্মাগলিং এ হেল্প করছে, তাই সে রেগে মেগে বলে চেক তো হবে মিস্টার প্রকাশ কুমার। এই বলেই সে উপর থেকে নিচে ফেলে দিতেই গোল্ড বেরিয়ে আসে সেখান থেকে। ওইদিকে পুলিশ এসে গ্রেফতার করে নেয় বড় চৌধুরী আর তার পুরো গ্যাংকে। আর এখানে আমরা জানতে পারি যে প্রিয়াকে এখানে আসলে পাঠিয়েছিল অর্জুনই, আর তার হাতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল যাতে করে ফোর্স সঠিক ঠিকানায় পৌঁছে বড় চৌধুরীকে হাতে নাতে ধরতে পারে। আর পরিকল্পনা অনুযায়ী এই সবটা হয়। বড় চৌধুরী ধরা পড়ে যায়। ওইদিকে প্রকাশেরও সব পর্দা ফাঁস হয়। মিতালি তখন রেগে মেগে তাকে এক থাপ্পড় বসিয়ে দেয়। আর বড় চৌধুরীর একে একে সমস্ত জায়গায় পুলিশ পৌঁছে যায়, সবাইকে গ্রেফতার করে তার বিজনেস একেবারে বন্ধ করে ফেলে। এভাবেই চৌধুরী সিন্ডিকেটের দা এন্ড হয়। আর মুম্বাই এয়ারপোর্টে 2 টন গোল্ড উদ্ধার করে অর্জুন। এই নিউজ তখন চারিদিকে ছড়িয়ে পড়লে সে তো অনেক প্রশংসা পায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই গল্পটা ছিল একজন ইমানদার অফিসারের, যে কোনো পরিস্থিতিতে থেকেও নিজের দেশের সম্মানের কথা চিন্তা করেছে আর নিজের কর্তব্য সততার সাথে পালন করে গেছে। এরকম অফিসার সব জায়গায় থাকলে তো দুনিয়াটাই বদলে যেত। যাক, এই তো ছিল আজকের গল্প। অর্জুনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।